কোথায় পেলে এই আংটি? সুভাষর জন্মদিনে আমাকে গিফট দিয়েছে। আমাদের বিয়ের আংটি কই? তুমি কি মনে করো আমি এই কম দামে আংটি পরবো? আমি ফেলে দিয়েছি রাস্তায়। বিয়েকে কি খেলা মনে করো? যখন মন চাইবে করবে, যখন মন চাইবে তার সাথে ঘুরবে। আবার আমাকে কি তোমার কি মনে হয় এ কদিনে একবারও কি আমাকে স্বামী মনে করেছো? আমি জানি করনি। কেমনে করবে? নিজের স্বামীর বার্থডে রেখে অন্য পুরুষের বার্থডে পালন করে? আমার আম্মু নিজ হাতে থেকে সে আংটি খুলে তোমাকে দিয়েছিল। আর কি বলেছিলেন? বলেছিলেন আংটিটা খুব যত্ন করে রেখো। এই দিলে তার প্রতিদান। দিলাম প্রতিদান। তোর সাথে বিয়ের পর আমি কি পেয়েছি? কিছুই না। আর তুই কিছুই দিতে পারবিও না। আমার জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত ছিল তোকে বিয়ে করা। আমার জীবনটা নষ্ট করে দিলি। এই দেখ আংটি, এটা কোনো সোনার আংটি নয়, এটা হচ্ছে ডায়মন্ড, যা কখনো তুই চোখে দেখিসনি। যদি তোমার টাকাওয়ালা ছেলে দরকার ছিল তাহলে আমাকে কেন বিয়ে করলে? তখন তো বুঝিনি এত কিছু। আজ টাকা থাকলে সব কিছু পাওয়া যায়। ভালোবাসা পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। ব্যাচেলর, আমি ব্যাচেলর, বিন্দাস লাইফে কোনো পেন নেই আমার। মনের সুখে গান গাচ্ছিলাম আর বাসা করছিলাম। এমন সময় কোন হুমন্দির পো আমার গানের 12টা বাজিয়ে দিল। আমার জামা কাপড় সব গাড়ি দিয়ে ভিজিয়ে দিল। আব্বে শালা হুমন্দির পো, গাড়ি চালাতে জানোস না, আবার গাড়িতে উঠোস কেন? কে জানি এদের লাইসেন্স দিয়েছে কে জানে। আব্বা এত গালি দিচ্ছি, থামোস না কেন? অ্যাট লাস্ট একটা সরি বললে তো পারতো। ওর তো গাড়ির সব গ্লাসই বন্ধ, শুনবে কিভাবে? না, এভাবে থাকলে হবে না। হাতের কাছে একটা ইট পাইলাম, মারলাম জোরে একটা গাড়িতে। হায় হায়, কার গাড়িতে মারলাম? এটা অন্য গাড়িতে লাগলো কেন? আমার 2 বছরের ক্রিকেট অভিজ্ঞতায় একদিন স্ট্যাম্পের বাইরে বল যায়নি, কিন্তু এত বড় গাড়িতে কেন মিস হলো? হাতের দিকে তাকালাম, না, হাত তো ঠিকই আছে। এবার সামনে তাকিয়ে দেখলাম যেই গাড়ি আমায় ভিজিয়েছে সেই গাড়ি সামনে চলে যাচ্ছে। তার মানে যখন ইট ছুড়লাম তখন অন্য গাড়ি সামনে চলে আসে। এখন কি হবে? আগে পকেট চেক করি। না, বেশি নয়, মাত্র 200 টাকা আছে। 200 টাকায় কাজ পাওয়া তো যাবে না। এসব ভাবতে না ভাবতেই একটি মেয়ে গাড়ি থেকে নেমে এলো। এই যে মিস্টার, গাড়ি কি আপনার বাপের? আমার বাপের হলে তো কোনো সমস্যাই হতো না, অ্যাডজাস্ট করে নিত। তা গাড়িটা কার? গাড়ি আমার বাপের। আর গাড়ি কি করেছিস দেখতে পাচ্ছিস? জি, গ্লাসে ফাটল ধরেছে। এ ম্যাডাম দেখেন না, ওদিকে গ্লাসে ফাটল ধরায় কি সুন্দর আলপনার মতো মনে হচ্ছে। আহা, দারুণ হয়েছে চারুশিল্পী। কি দারুণ, কি দারুণ। আসলে আমার নিজের প্রশংসা নিজের সামনে শুনতে কীরকম লাগে। তারপরেও তারিফ করার জন্য ধন্যবাদ। তোর ধন্যবাদের গুষ্টি কিলাই, টাকা বের কর। 5,000 টাকা দিয়ে গ্লাস নষ্ট করেছিস। আসলে হয়েছে কি, ওই দেখেন কাকতারুয়া। কই কই? আরে ম্যাডাম, অন্যদিকে নয়, আমার দিকে তাকান, দেখতে পাচ্ছেন কাকতারুয়া? একদম ভূতের মতো লাগছে। আর তোকে ম্যাচুয়েডও হয়েছে। আর বললেন না ম্যাম, এক গাড়ি এসে আমার এই হাল করেছে। যখনই এই গাড়িতে ইট নিক্ষেপ করেছিলাম তখনই আপনার গাড়ি সামনে চলে আসে। সেই দিনের মতো গোসল করে ম্যাচে থাকলাম। পরদিন সকাল উঠে বাসা খুঁজতে বের হলাম। একটা বাসার সামনে দেখতে পেলাম টুলেট বোর্ড দেওয়া। যাই দেখে আসি। এই কই যাচ্ছেন? জি, ভিতরে যাচ্ছি বাসা দেখতে। আচ্ছা যান। বাসায় গিয়ে দেখলাম এক আন্টিকে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। কে বাবা তুমি? জি আন্টি, আমি বাসা নেওয়ার জন্য আসছি। তা তুমি বিয়ে করেছো? আন্টি, এই বাচ্চা ছেলেটাকে দেখে কি মনে হয় বিবাহিত? দেখো, আমরা ফ্যামিলি ছাড়া বাসা ভাড়া দেব না। আন্টি, আমি কোনো ঝামেলা করব না, আমি অনেক ভালো ছেলে। সরি, তুমি আসতে পারো। এখান থেকে বের হয়ে আসছি। এভাবে অনেক বাসায় গেলাম, সবাই একই কথা বলে। তোর কিছুই ভালো লাগে না। আমাদের মতো ব্যাচেলর ছেলে মেয়েদেরকে থাকার কোনো অধিকার নেই। বাসায় উঠতে গেলে বলে বিয়ে করো, আর বিয়ে করতে গেলে বলে চাকরি আর বাসা আনো। আরে বাবা, এই চাকরির জন্যই আসতে হয় শহরে, পড়ালেখা করার জন্য আর লেখাপড়ার জন্য থাকতে হয় তো বাসায়। কিন্তু এই লোকগুলো কেন এসব বোঝে না। সন্ধ্যার পর এক বাড়িতে গেলাম। আমি জানি এখানে বলবে ব্যাচেলর নট অ্যালাউ, তবুও গেলাম। আঙ্কেলের সাথে পরিচিত হলাম। আঙ্কেল, আমি বাসা নেওয়ার জন্য আসছি, যদি দিতেন তাহলে খুব ভালো হতো। দেখে মনে হচ্ছে ভদ্র ছেলে, বাসা দিতে পারি, তবে কিছু শর্ত আছে। কোনো ফ্রেন্ড নিয়ে বাসায় আসতে পারবে না, রাত করে বাসায় ফেরা যাবে না। আমি রাজি। তাহলে কালকে তোমার সব জিনিসপত্র নিয়ে এসো, কেমন? জি আঙ্কেল, এখন আসি। আসসালামু আলাইকুম। কি যে খুশি লাগতেছে, আজ বাসা পেয়ে গেছি। সব জিনিসপত্র নিয়ে নতুন বাসায় উঠলাম। ঘরে সব জিনিসপত্র সাজিয়ে নিচে নামতেছি। আও, কে রে? দেখে চলতে পারিস না? সরি,
আমি খেয়াল বলতেই পারলাম না। দেখি একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। মেয়েটি আর কেউই নয়, মেয়েটি হচ্ছে ওই কারওয়ালি। এবার কোথায় যাবে মনু? গত পরশু তো পগার পার হয়ে গেছিলে। আজ তোকে ছাড়ছি না, টাকা আদায় করেই ছাড়বো। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, সবসময় রাগ করে। জি, কিসের টাকা? ওই আমার গাড়ির কাজ ভাঙলে আর এখনই ভুলে গেলা? আজ তুই কোথাও যেতে পারবি না। জি, আজ থেকে আমি কোথাও যাব না, আজ থেকে আমি এখানেই থাকবো। কি কি এখানেই থাকবে না? তুই আমার বাসায় থাকবি? এটা আপনার বাসা? এটা আমার বাসা। আর জিনিসপত্র গুছিয়ে নাও, বাসা ছাড়তে হবে। কপাল, সবই কপাল। এত কষ্ট করে বাসা বের করলাম, আর যে কেন ওই পেতনিরই বাসা। আব্বু, আব্বু, তুমি আমাকে না জিজ্ঞেস করে বাসা ভাড়া দিয়ে দিলে কেন? কেন মা, ছেলেটা তো ভালো, তাই বাসা দিয়ে দিছি। আর ওর ভার্সিটি এখান থেকে কিছু দূরে, তাই দিয়ে দিছি। বাবা, ওকে বাসা থেকে বের করে দাও। কেন, ও কি করেছে? আব্বু, আঙ্কেল, আমি আসলে তারপর সব বললাম। আচ্ছা, আমাকে এই 1 মাস থাকতে দিন। যদি আমার কোনো বাজে আচরণ দেখতে পান তাহলে বের করে দেবেন। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ, আসি আঙ্কেল। কই যাস? জি, হোটেলে যাচ্ছি, দুপুরের খাবারটা খেয়ে আসি। তোমার কথাই যেতে হবে না, আজ আমাদের বাসায় খাবে। আমি আপত্তি করে পারলাম না, শেষমেশ খেতেই হলো। খাওয়া শেষ করে রুমে এসে গায়ে দিলাম। তারপর ভার্সিটি থেকে এসে ফ্রেশ হয়ে দিলাম একটা ঘুম। এমন সময় দরজার আওয়াজের শব্দেই ঘুম থেকে উঠলাম। এই তুই এত সময় ঘুমাস? আসলে বলতে হবে না, ফ্রেশ হয়ে আয়। তুই আমাকে পড়াবি, আব্বু বলছে। ও মা, এটা মেয়ে না আরও কিছু? এমন করে বলছে যেন ও আমাকে পড়াচ্ছে। তারপর ফ্রেশ হয়ে আসলাম। এই নে নাস্তা, আব্বু বলেছেন নাস্তা খেয়ে নিতে। খাওয়া শেষ হলে আমাকে পড়িয়ে উদ্ধার কর। এই এরকম বলো কেন? আমি তো তোমার টিচার, একটু রেসপেক্ট করো। তখন সে বলল, আমার বয়ে গেছে রেসপেক্ট করব? আর যদি বাদশা আলমগীর বেঁচে থাকতেন তাহলে তিনি এই মেয়েকে দেখে আত্মহত্যা করতেন। এত কষ্ট করে তিনি শিক্ষকের মর্যাদা দিলেন, আর এই মেয়ে সব ধুলোয় মিশে দিয়েছে। কী আর করার, এমনিতে আছে মাইনকা চিপায়। তার উপর আমার কাছে 5,000 টাকা পায়, সব সহ্য করতেই হবে। কবে যে লাথি মেরে বাসা থেকে বের করে দেবে তার কোনো ঠিক নেই। আচ্ছা, কোনটাতে বেশি দুর্বল তুমি? জৈব রসায়ন বের করলে পড়ার ইচ্ছা মাটি হয়ে যায়। আচ্ছা, বের করে তো দেখি। তারপর অনেক ভালোভাবে পড়ালাম। ওকে পড়াতে আমারই ফেনা বের হয়ে গিয়েছে, তবুও ইজ্জতের দিকে তাকিয়ে অনেক কষ্টে বুঝিয়ে দিলাম। এইভাবে 3 দিনে জৈব রসায়ন ক্লিয়ার করে দিলাম। এদিকে মধু ভাবছে, ছেলেটাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা নয়। একদিন না হয় ভুল আমার কাজ ফাটিয়েছে। যেই পড়াটা আমার লাইফের 12টা বাজিয়ে দিয়েছিল সেটা মাত্র 3 দিনেও ক্লিয়ার করে দিল। পরদিন ভার্সিটি থেকে এসে গান শুনছি। এমন সময় মধু আসলো, হাতে বই আর নাস্তার বাটি। ওর হাত থেকে নাস্তার বাটি নিয়ে খেতে লাগলাম। যখন নাস্তা শেষ করে পানি খাচ্ছিলাম তখন মধু যা বলল, আমার মুখ থেকে পানি বের হয়ে গেল। আপনার পড়া আমার খুব ভালো লেগেছে। আমার জৈব রসায়ন একদম ক্লিয়ার। আজ ক্লাস টেস্টে আমি ফার্স্ট হয়েছি। আপনি? তুই থেকে ডিরেক্ট আপনি? কেন, বললে কোনো প্রবলেম? আর গুরুজনকে সম্মান দিতে হয়, তাই আপনি বললাম। আর এখন থেকে সব সময় বলবো। আচ্ছা ঠিক আছে, বলো আজ কি পড়বেন? জি, আজ ফিজিক্স পড়বো। আমি ওকে ফিজিক্স শেষ করে নিজেই পড়তে বসলাম। এভাবে চলতে লাগলো মাসখানেকের মতো। বাসা থেকে টাকা পাঠিয়েছে, যাই বাড়ির ভাড়াটা মিটিয়ে আসি। আঙ্কেল, আসবো? আরে আসো আসো। জি আঙ্কেল, এই নিন মাসের ভাড়াটা। আরে আরে, কি করছো? তুমি ভাড়া দিচ্ছ কেন? তোমাকে ভাড়া দিতে হবে না, তুমি আমার বাসায় থাকছো, এটাই অনেক। আর আমার মেয়েকে পড়াচ্ছ, সেটাই তো থেকে গেল। শোনো, তোমাকে বাড়ি ভাড়া দিতে হবে না, আর তোমার সব ফ্রি। এখন থেকে তুমি আমাদের পরিবারের সদস্য। আঙ্কেলের কথা শুনে ভালো লাগলো। যাক, এই মাসে 5,000 টাকা বেঁচে গেল, ফুল মাস্তি করা যাবে। আসবো? হ্যাঁ আসো, বসো, বইবের। হায়, আমি এটা কি দেখছি? আমার সামনে যেন একটা পরী বসে আছে। প্রথমে তো খেয়ালই করিনি। কি হলো, এভাবে হা করে বসে আছেন কেন? মশা তো ঢুকে যাবে। এই যে শুনছেন, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, কি বলো? এভাবে কি দেখছিলেন আমার দিকে তাকিয়ে? না মানে আমি একটু চিন্তা করছিলাম এক সূত্র নিয়ে। রাহা, মিথ্যা কথা, সত্য বললে একদম টিচিংয়ের মান সম্মান কিছুই থাকতো না। আমাকে কেমন লাগছে? সুন্দর লাগছে। এখন পড়তে বসো। আজ ওকে দেখে তো পুরো ক্রাশ খেয়েছি। মনের মধ্যে ঘন্টা বেজে গেছে, কিন্তু আমার বাইরে ঘন্টা বাজলে সব শেষ হয়ে যাবে। স্কুলের সাথে স্কুল মাস্টারকেও ছুটি দিয়ে দেবে বাড়িওয়ালা আঙ্কেল। তাই আপাতত সাইলেন্ট মোডে ঘন্টা বাজালাম। আজ আর পড়বো না, গল্প করব।
এই মেয়ে বলে কি গল্প করবে? আচ্ছা করো গল্প। গল্প কি আর একা করা যায়? সাথে তুমিও করতে হবে। আমি পারি না। আচ্ছা শোনেন, আপনার গার্লফ্রেন্ড আছে? আরে এ তো কমন, আমার অনেকগুলো গার্লফ্রেন্ড আছে। ফাজলামি করো। অনেকগুলো মানে? মানুষের গার্লফ্রেন্ড থাকে তো একটা, আর তোমার অনেকগুলো? আমি বিশ্বাস করি না। সত্যি আমার অনেকগুলো আছে, এর মাঝে বেস্ট গার্লফ্রেন্ড 2টা আছে। কি বেস্ট গার্লফ্রেন্ড? সে আমাকে প্রশ্ন করলো, আচ্ছা বেস্ট গার্লফ্রেন্ড আর সাধারণ গার্লফ্রেন্ডের মধ্যে পার্থক্য কি? আমি বললাম, আমার বেস্ট গার্লফ্রেন্ডগুলো আমাকে তুই বলে, আমিও তুই বলি। তাদের সাথে সবসময় আড্ডা দিই, দুইজন একসাথে হলে তো খুবই মজা হয়। কিন্তু তোমাদের ওখানে আসার পর থেকে এদের সাথে মিট করতেই পারছি না। আর সাধারণ গার্লফ্রেন্ড বলতে এই কারোর সাথে কলেজ সম্পর্ক, আবার কারোর সাথে ভার্সিটির সম্পর্ক। এক মিনিট, তোমার এইসব ফ্রেন্ড প্রেমিকা না তো? আরে প্রেমিকা হতে যাবে কেন? তাহলে বললে গার্লফ্রেন্ড? হ্যাঁ গার্লফ্রেন্ডই তো। ওরা কি আমার বয়ফ্রেন্ড? গার্লফ্রেন্ড মানে তো মেয়ে বন্ধু। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়া, এটা জানো না? আমার জানায় কম ছিল গুরু। আরো সামান্য যদি আপনার গার্লফ্রেন্ড সম্পর্কে বলতে, তাহলে আমি পাগল হয়ে যেতাম। এবার বলো, আপনার প্রেমিকা আছে? এই কি বলো, আমার প্রেমিকা আসবে কোত্থেকে? যখনই কোনো মেয়ে আমাকে গার্লফ্রেন্ডের সাথে দেখে তখন ভাবে ওরা আমার প্রেমিকা। তাই কোনো মেয়ে আর কপালে জোটেনি। তোমার এত শখ কেন প্রেমিকা বানানোর? তোমার তো বেস্ট গার্লফ্রেন্ড আছে। আমার না অনেক দিনের শখ প্রেমিকাকে কিস করব, তাই। শুধু কিস করবে? হ্যাঁ, কিস করে ওর সাথে সম্পর্ক শেষ করে দেব। এই না না, আমি ওকে বিয়ে করব। আজ অনেক গল্প হয়েছে, এখন যাও। তারপর ও চলে গেল। এইভাবে আমার দিন চলছিল। আজ আমার ভার্সিটিতে একটা অনুষ্ঠান আছে, তাই সকাল সকাল চলে গেলাম না খেয়েই। মধু এই সময় ঘুমিয়েছিল, জেগে থাকলে খাওয়ার জন্য বলতো। ভার্সিটি গিয়ে অনুষ্ঠানে জয়েন হলাম। অনুষ্ঠান শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গেছে। তারপর বাসায় আসলাম। বাসায় এসে আঙ্কেলকে দেখলাম। আঙ্কেল আজ আমি খুবই টায়ার্ড, আজ মধুকে পড়াতে পারবো না। ওকে যাও, রেস্ট নাও, খাবার খাইয়ে ঘুমিও। আমি খুবই ক্লান্ত ছিলাম, তাই তাড়াতাড়ি ঘুম আসলো। খাওয়া আর হলো না। পরে শুনলাম আঙ্কেল নাকি অনেকবার ডেকেছে। আমি জবাব দেইনি। আসলে আমি ঘুমালে এত সহজে উঠি না। এই জন্য নিজের বাড়িতে থাকতে প্রতিদিন আম্মুর হাতে জারির বাড়ি খেতে হতো। পরদিন বিকেল আমি যথারীতি গান শুনছি আর মধুর অপেক্ষা করছি, কিন্তু ও আসছেই না। যাই নিচে গিয়ে দেখে আসি আঙ্কেল মধু কোথায়, পড়তে আসলো না যে। জানি না, ও রুমে আছে, যাও গিয়ে দেখে আসো। আচ্ছা আঙ্কেল। আমি গিয়ে মধুর দরজায় নক করলাম। জি আমি ফাহাদ, আসবো? আসেন। তুমি পড়তে যাচ্ছ না কেন? না, আমি আর পড়তে যাব না। আপনি আমায় মিথ্যা বলছেন। আমি কি মিথ্যা বললাম? আপনি বললেন আপনার প্রেমিকা নেই, আর কালকে ভার্সিটির ফাংশনে একটি মেয়েকে জড়িয়ে ধরলেন কেন? আরে ও আমার প্রেমিকা না, আর আমি ওকে জড়িয়েও ধরিনি, ও আমাকে ধরেছে। আর আমার প্রেমিকার সাথে তোমার পড়তে না যাওয়ার সম্পর্ক কি? আছে, সময় হলে বুঝবেন। আচ্ছা চলেন পড়তে। আপনি যান, আমি রেডি হয়ে আসছি। আমি আমার রুমে চলে আসলাম, কিন্তু ওর আসার কোনো খবরই নেই। আধ ঘন্টা হয়ে গেল, ধুর ভাল লাগে না। এর মাঝেও চলে আসলো। ওরে রুমে দেখলাম ড্রেস পরা, আর এখন শাড়ি পরে আসছে কেন? কেমন লাগছে আমাকে? তার আগে বলো, আপনি হঠাৎ শাড়ি পরলেন কেন? সেটা আমি যেই কারণেই হোক পরে বুঝবেন, আগে বলুন কেমন লাগছে। অসাধারণ লাগছে তোমায়, যেন আকাশ থেকে কোনো পরি নেমে এসছে। দেখলাম ওর চোখ মুখ উজ্জ্বল হয়ে গেছে। তারপরও চলে গেল। আমি তো ওর চিন্তায় পড়ে গেলাম। আমার ভার্সিটিতে যখন অনুষ্ঠান ছিল তখন মধু আর ওর বান্ধবীরা চলে আসে আমাদের ভার্সিটিতে। তারা আমাদের ভার্সিটির ফাংশন দেখে খুব আনন্দিত হয়। মধু এদিক ওদিক তাকাচ্ছিল আর দেখছিল। হঠাৎ চোখ পড়ল একদিকে, আমার এক বান্ধবী আমাকে জড়িয়ে ধরেছে। এটা দেখে মধুর খুব রাগ হয় এবং সে অনেক কষ্ট পায়। সেখান থেকে সে সোজা বাসায় চলে আসে। বাসায় আসার পর মনে মনে ভাবে, ফাহাদ এত খারাপ, ও বাইরের মেয়েদের জড়িয়ে ধরে। ছি ছি ফাহাদ, আমি কখন এসব ভাবিনি। এসব ভাবতে ভাবতে সে দেখি আমার চোখে জল এসে গেছে। কিন্তু কেন? আমার চোখে জল কেন আসলো? না না, এটা হতে পারে না। আমি ফাহাদকে নিয়ে এসব ভাবছি কেন? ও তো জাস্ট আমার টিচার। ও বাইরে যা কিছুই করে না কেন তাতে আমার কি? কিন্তু মেয়েটা কে হতে পারে? ও তো বললো ওর কোনো প্রেমিকা নেই। এই মেয়ে যদি প্রেমিকা হয় তাহলে আমি এটা মেনে নিতে পারবো না। আমি ওকে মেরেই ফেলবো। পরক্ষণে আবার ভাবলো, ধর আমি কি ভাবছি, তাহলে আমি কি ওকে ভালোবেসে ফেললাম নাকি? আমার কি ওকে ভালোবাসা উচিত হবে? ভালোবাসা বয়ে কয়ে আসে না, হঠাৎই চলে আসে। আমি এখন কি করব? আমি যদি ওকে বলি আর ও যদি রাগ করে চলে যায়? এসব ভাবছে আর রাগ হচ্ছে ওই মেয়েটার জন্য। পরদিন বিকেলে মধু পড়তে আসে। এখন প্রতিদিন খুব সেজে গুজে আসে। আমি এর আগামাতে কিছুই বুঝতে পারি না, হয়তো এমনিতেই।
পড়া শেষ করে যখন মধু চলে যাবে তখন আমি তাকে ডাক দিলাম, মধু, জি বলেন। এই নাও, এটা বাসায় নিয়ে খুলবে। আচ্ছা। হাতে একটা খাম দিলাম। মধু ভেবে পাচ্ছে না কি আছে এই খামের ভেতর। লাভ লেটার? তাহলে কি ফরহাদও আমায় ভালোবাসে? ইয়াহু, আমার লাইন ক্লিয়ার, আমাকে আর কষ্ট করতে হবে না। বাসায় মধু তার রুমে চলে যায়। যখনই খুলতে যাবে তখনই আহ কি আনন্দ, ফাহাদ আমাকে লাভ লেটার দিছে। আমি কালকেই ওকে হ্যাঁ বলে দিব আর আপন করে নেব। আই লাভ ইউ ফাহাদ। আপামনি, খেতে আসেন। আঙ্কেল আর ভাইয়া আপনার জন্য অপেক্ষা করছেন। আসছি। খাওয়া দাওয়া শেষ করে মধু নিজের রুমে দরজা লক করলো। আস্তে আস্তে খামের মুখ খুলল। মধু যখনই খামের মুখ খুলল এবং ভেতরে এসে দেখতে পেল, তা দেখে সে অবাক। সে ভাবতেই পারেনি এমন হবে। ভেতরে দেখে যে 5,000 টাকা আর একটা চিরকুট। আপনার কাজ ভেঙেছিলাম, তাই আপনার কাজের টাকা দিয়ে দিলাম। টাকা দিতে কিছুটা দেরি হয়ে গেছে, এই জন্য সরি। চিরকুটটা দেখে মধুর সেই লেভেলের রাগ উঠল। আর মনে মনে ভাবলো, ওই হাদারামকে কি আমি টাকা চেয়েছি বাসায় আসার পর থেকে? ওই দিন না হয় রাগের মাথায় বলেছিলাম টাকার কথা, তাই বলে কেউ দিয়ে দেবে? আর আমার বাবার কি টাকা কম আছে যে আমি গাড়ির কাজ লাগাতে অন্যের কাছ থেকে টাকা নেব? মন চাচ্ছে এখন যে কি করি ওকে। কিছুক্ষণ পর মধু আমার দরজায় নক করছে। আমি তখন ঘুমে। আবারও দরজায় শব্দ করছে। এই অসময় কে এলো ঝামেলা করতে? রাত প্রায় 2টোর কাছাকাছি। কে? আমি। এই দরজাগুলোতে আমাদের বাসায় মানুষ কতজন? বাবা আর আমি, আর মেয়ে মানুষ শুধু আমি। এখন মেয়ে কণ্ঠ শুনেও বলছো কে? দরজা খুলো। এত রাতেও কেন? আর ওর কথা শুনে বুঝতে পারছি মধু এখন অন ফায়ার হয়ে আছে। আল্লাহ জানি কী হবে। লাইট অন করে ভয়ে ভয়ে দরজা খুললাম। কি ব্যাপার, এত রাতে কেন? আমাকে এত রাতে আনতে তুমি বাধ্য করলে, তাই না এসে পারলাম না। আচ্ছা বসো। তোর বাসার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করি। এত রাখছো কেন? রাখছি কি আর সাথে? আমাকে তুমি টাকা দিলে কেন? তুমি তো টাকা পেতে, তাই দিলাম। একদিন রাগ করে বলেছিলাম তাই বলে দিতে হবে? তুমি বাসায় আসার পর থেকে একদিনও কি বলেছিলাম তুমি টাকা দাও? আসলে আমি কারো ঋণ থাকা পছন্দ করি না। কিরে মা, এত রাতে তোমরা ঝগড়া করছো কেন? আঙ্কেল শুনো। তুমি থামো তো। আব্বু আমাদের বাসায় আসার আগে একদিন ভুল করে আমাদের গাড়ির কাজ ভেঙেছিল। এখন এর টাকা দিয়েছে, তাই ঝগড়া করছি। বাবা, তুমি ঠিক করো নি। আঙ্কেল আমি আর এরকম করব না, কারো গাড়িতে ঢিল মারবো না। আরে তোমাকে ঢিল মারার কথা কে বলেছে? তুমি যে টাকা দিয়েছো সেটা উচিত হয়নি। আমি তোমাকে পরিবারের একজন সদস্য মানি, আর তুমি টাকা দিবে তা হতে পারে না। আব্বু তুমি যাও তো, আমি দেখছি। আচ্ছা, তুমি যা বোঝো করো, তাড়াতাড়ি ঘুমিও। বলে উনি চলে গেলেন। এই নাও কি? যা তুমি দিয়েছিলে। না, আমি নিতে পারবো না। আচ্ছা এক কাজ করো, এই টাকা তুমি রাখো আর আমাকে তোমার পছন্দ মতো কিছু গিফট দিয়ে দিও। এই বলে হাতের মধ্যে টাকা গুঁজে দিয়ে চলে গেল। আমি তখন মাইন্ডকে চেপে পড়ে গেছি। আমায় যদি বলতো কান ধরে উঠবোস করতে, তাহলে আমি নির্দ্বিধায় করতাম। কিন্তু পছন্দ মতো ইম্পসিবল। কারণ আমি আজ পর্যন্ত যা কিছু কিনেছি কারো পছন্দ হয়নি। দোকানে প্রথমে পছন্দ হয়, যে বাসায় এসে দেখি কেল্লাফতে, তখন পস্তাতে থাকি এটা আমি কি কিনলাম। আজ মধু বলেছে তাকে পছন্দ মতো কিছু গিফট করব। এখন আমি কি করব? প্রথমত আমি পছন্দ মতো কিছু কিনতে পারি না, তার উপর মেয়ে মানুষের পছন্দ হবে? এই মেয়ে জাতের কিছু পছন্দ হলে অনেক সময়ের দরকার। একবার কলেজে থাকতে আমার এক বান্ধবীর সাথে ওর একটা ড্রেস কিনতে গিয়েছিলাম। বিশ্বাস করেন ভাই, 2টায় গিয়েছিলাম, ফিরেছিলাম 6টায়। এরপর থেকে শপথ নিয়েছিলাম মেয়ে মানুষের সাথে কখনো কিছু কিনতে যাব না। একটা কথা ভেবে দেখুন, ওরা অনেক আইটেম দেখার পরও ওদের চয়েস করতে এত সময় যায়, আর আমি একটা কিছু কিনে আনবো আর তার পছন্দ হয়ে যাবে? তা তো কখনো সম্ভব নয়। পরদিন বিকেলে আল্লাহর নাম নিয়ে একটা শপিং মলে প্রবেশ করলাম। কি নেওয়া যায় এখনও সেটা ঠিক করতে পারছি না। দেখি একটা শাড়ি নিয়ে নেই। একটা শাড়ির দোকানে গেলাম। ভাই একটা ভালো মানের শাড়ি দেখান তো। দোকানদার কয়েক কালারের শাড়ি দিল, কিন্তু আমার একটা কালো রঙের শাড়ি পছন্দ হলো। এই শাড়ি নিয়ে বাসায় ফিরলাম। যখনই বাসায় ঢুকতে যাব তখনই মনে পড়লো এটা আমি কী ধরনের শাড়ি কিনলাম। পরলে মনে হবে যেন ও কারো শোক সবাই শ্রদ্ধা জানাতে কালো রঙের শাড়ি পরে আসছে। তোর যা হবার হবে, এটাই দিয়ে দেব। কই আমার গিফট আনছো? হ্যাঁ, এই নাও। আমি সোজা রুমে চলে আসলাম। বিকেলে মধু পড়তে আসলো। মধু আমার দেওয়া শাড়িটা পরেছে। আমি তো অবাক। ভেবেছিলাম মধু আমার দেওয়া শাড়ি দেখে ফেলে দেবে, কিন্তু এখন দেখি পুরো উল্টো। সে আমার দেওয়া শাড়ি পরেছে। কেমন লাগছে আমাকে? তার আগে বলো
শাড়ি কি তোমার পছন্দ হয়েছে? অপছন্দের কোনো কিছু পরা আমার অভ্যাস নেই। তার মানে পছন্দ হয়েছে। হুম। আর তোমাকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ। আচ্ছা এখন পড়ো, অনেক গল্প হলো, সামনে তোমার টেস্ট এক্সাম। এখন থেকে মন দিয়ে পড়াশোনা করো। তারপর মধুকে পড়িয়ে বিদায় দিলাম। রাতে শুয়ে আছি, হঠাৎ ফোন বাজতে শুরু করলো। যে নাম্বারটা দেখলাম আমি অবাক হয়ে গেলাম। আরে এ তো সিমরানের নাম্বার। ভয়ে ভয়ে রিসিভ করলাম। এই কুত্তা, কই তুই? কি মেয়ে রে বাবা, ফোন দিয়ে বলে কুত্তা? কি? এই, আমি তোর কোন জন্মের আপু লাগি? হ্যাঁ, আমার আপু বলিস? আপু ভুল হয়ে গেছে, আর বলবো না আপু। আবার আপু? সরি। ঠিক আছে। আর শোন, আমিও সিলেট আছি, আমার সাথে দেখা কর এক্ষুনি। কি তুই সিলেট? আচ্ছা দেখা করব। যেখানে বাঘের বয় সেখানে রাত হয়, বুঝলেন না তো? ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড সিমরান। বেস্ট ফ্রেন্ড হলে কি হবে, জমের সাথে ওর সরাসরি কন্ট্যাক্ট আছে, সবসময় দৌড়ের উপর রাখে। বিকেলে রেডি হয়ে বের হয়ে ওর সাথে দেখা করতে এলাম। তুই হাই তোর কাছে রাখ, আগে বল তুই এখানে আমাকে না জানিয়ে আসলি কেন? বলে আমাকে মারতে লাগলো। সরি রে, আমি কাউকে জানাইনি। তারপর ওর সাথে অনেক গল্প করলাম আর ঘুরলাম। আচ্ছা আজ অনেক ঘুরলাম, এখন যাই। ওকে, যাই। বলেই সিমরান আমাকে জড়িয়ে ধরলো, আমি ওকে জড়িয়ে ধরলাম। হঠাৎ দেখি মধু কান্না কান্না চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। মধু, মধু। ও কিছু না বলেই চলে গেল। কি রে, মেয়েটা তোকে দেখে কান্না করলো কেন? জানি না রে। আমাকে লুকোচ্ছিস? শোন, স্কুল কলেজে থাকতে আমার কারণে তোর কখনো প্রেম কপালে জুটেনি। সবাইকে বলতাম আমিই তোর গার্লফ্রেন্ড। আর কার সাহস আছে তোর সাথে প্রেম করার? কি? কিন্তু আজ আর নয়। আমার মনে হয় মেয়েটা তোকে সত্যিই ভালোবাসে। আমি ওর সাথে কথা বলবো। আরে কিসব বকছিস? মেয়েটা আমার স্টুডেন্ট, ও কেন আমাকে ভালোবাসতে যাবে? তুই কি ভুলে আর আমি গেছিস কেন আমার ওকে বাবা মার ভালোবাসবো? কথা? আর ওরাই তো টিচার টিচার স্টুডেন্টের প্রেম স্টুডেন্ট কখনো ছিল। সম্ভব নয়। আচ্ছা পরে কথা হবে। এদিকে মধু ভাবছে, ও আমাকে ধোকা দিল। ও বলল ওর কোনো গার্লফ্রেন্ড নেই, তাই আমি ওকে নিয়ে কত স্বপ্ন সাজিয়েছি। দিনরাত শুধু তাকে নিয়ে ভাবছি। কি করব এখন? আমার মরে যেতে ইচ্ছে করছে। কিন্তু ও তো বলল ওর বেস্ট ফ্রেন্ড আছে। হতেও পারে এই মেয়েটি ওর বেস্ট ফ্রেন্ড। না, ওকে একবার এই ব্যাপারে কথা বলে দেখব। বিকেলে আমি বাসায় এসে আরামসে ঘুম দিলাম। ঘুম থেকে উঠেই চা খাচ্ছি, এমন সময় মধু আসলো। ওর চোখ মুখ লাল হয়ে আছে, মনে হয় অনেক কান্না করেছে আর এই আছে। কি ব্যাপার, তোমাকে এমন লাগছে কেন? আমাকে যেমনই লাগুক, আগে বল তোর সাথে মেয়েটা কে ছিল? কোন মেয়েটা? আহা, এখন সাধু সাজছে। পার্কে যে মেয়েটার সাথে চিপকা চিপকি করছিলে ওই মেয়েটা কে ছিল? আরে ও আমার বেস্ট গার্লফ্রেন্ড সিমরান। বেস্ট ফ্রেন্ড বলে কি জড়িয়ে ধরতে হবে? আরে ও এমনই, স্কুল কলেজে থাকতে ওর কারণে কোনো মেয়ে আমার সাথে প্রেমই করতে পারেনি। সবাইকে ও বলতো আমি তার বয়ফ্রেন্ড। তাহলে তো ওকে একটা ধন্যবাদ দিতে হয়। কেন তুমি ওকে ধন্যবাদ দেবে? আমার তোকে মারতে ইচ্ছে করছে। ওর জন্য তো আজ তুমি সিঙ্গেল, আর আমি তোমাকে পেতে যাচ্ছি। কিছু বললে? না, কিছু না। আজ পড়তে আসবে না? না, পড়বো। আজ তোমার সাথে আমায় ঘুরতে হবে। এই না, রাতে আমি কারোর সাথে ঘুরতে পারবো না। যদি তুমি আমাকে নিয়ে না ঘুরো তাহলে আমি আব্বুকে বলবো তুমি আমাকে মারছো। এই না, আমি রাজি, চলো। তারপর আমি আর মধু রাত 10টা পর্যন্ত ঘুরলাম। কিছুদিন পর আমার এক্সাম শুরু হলো। আমাকে সকাল সকাল বাসা থেকে বের হতে হয়। অন্যদিন আমি 8টায় ঘুম থেকে উঠি, আজ 5:30টায় উঠলাম। নামাজ শেষ করে কিছু পড়া দেখে 7টার দিকে বাসা থেকে বের হয়ে ভার্সিটিতে গেলাম পরীক্ষা দিতে। এই সময় আঙ্কেল আর মধু দুজনেই ঘুমে। আমি তাদের ডিস্টার্ব করলাম না, তাই হোটেলে কিছু নাস্তা সেরে নিলাম। আমি বাইরে তেমন একটা খাওয়া দাওয়া করি না, আর এখন খেতে ইচ্ছেও করে না। দুপুরে বাসায় আসার পর মধু বলল, আজ এত সকালে কই গিয়েছিলে? আর ফোন বন্ধ কেন? জানো কত চিন্তা হচ্ছিল তোমার জন্য। আসলে আমার পরীক্ষা শুরু হয়েছে তো, তাই সকাল সকালেই যেতে হয়। তাহলে আমাকে বলে গেলে না কেন? আসলে তুমি ঘুমিয়েছিলে তাই ডাকিনি। আসো, খাবার দিচ্ছি তোমাকে। আমি খেয়ে এসেছি। মিথ্যে বলে লাভ নেই, আমি জানি তুমি খাওনি। আমি আর কিছু বললাম না, এমনি পেটে খিদা লেগেছে তাই চুপচাপ খেতে গেলাম। পরদিন যথাসময়ে উঠে পড়েছি। এমন সময় দরজায় ঠকঠক শব্দ। দরজা খুলে আমি তো অবাক। আরে তুমি এত সকালে? হ্যাঁ আমি। হাতে কি? খাবার। তোমার জন্য খাবার রান্না করে নিয়ে এসেছি। তুমি খাবার রান্না করতে গেলে কেন? আর তুমি আমার জন্য খামাখা কষ্ট করতে যাবে না? এখন থেকে আমি প্রতিদিন উঠবো আর তোমার জন্য রান্না করব। এই বলে সে আমার হাতে খাবারের বাটি দিয়ে চলে গেল। এই শোনো, শোনো তো। কে শুনে কার কথা? চলে গেল। ও আমার এত কেয়ার করে কেন? ও কি আমাকে ভালোবাসে?
না না, এটা কখনো সম্ভবই নয়। আঙ্কেল আমাকে নিজের ছেলের মতো দেখেন, উনি আমাকে পরিবারের সদস্য মানেন। আমি ওনার সাথে বিশ্বাসঘাতকতা করতেই পারবো না। এভাবে চলে গেল সব পরীক্ষা। মধু প্রতিদিন সকালে আমার জন্য খাবার এনে দেয়, আমার খুব কেয়ার করে। পরীক্ষা শেষ হওয়ার পর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। বাসায় আসতে আঙ্কেল বলল, কী ব্যাপার ফাহাদ, আজ এত দেরি করে বাসায় ফিরলে কেন? সরি আঙ্কেল, আসলে পরীক্ষা শেষ হয়েছে, তাই বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে দেরি হয়ে গেল। ঠিক আছে, আর এমন হবে না। তারপর আমি রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর মধু খাবার নিয়ে আসলো। আজ এত দেরি করলে কেন? আর এত ফোন দিলাম ধরলে না কেন? কই দেখি তো। ফোন বের করে দেখি মধুর 50টা ফোন। সরি, ফোন সাইলেন্ট মোডে ছিল। আর আমি তো বন্ধুদের সাথে খেয়ে এসেছি। তোমার সাথে খাবো বলে আমি খাইনি। তুমি না খেলে আমি কিন্তু খাবো না। আচ্ছা সামান্য খাবো কিন্তু। তারপর ও একটা প্লেটে খাবার দিতে লাগলো। কি ব্যাপার, তুমি খাবে না? হ্যাঁ খাবো, তবে এক প্লেটে। হ্যাঁ। তারপর দুজনে খেতে বসলাম। মধু খাবার হাতে নিয়ে হাত আমার দিকে দিচ্ছে। কি ব্যাপার মধু, খেতে হলে হাত তো মুখের দিকে নিতে হবে। এ কি, আমার মুখের দিকে হাত আনছো কেন? হা করো। কি হলো, হা করো। আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, প্লিজ হা করো। তারপর আমি হাঁ করলাম। ও আমাকে খাইয়ে দিল। তারপর মধু বলল, আমাকে খাইয়ে দেবে না? আমাকে খাইয়ে দিলে, মনে মনে ভাবলাম, আমাকে খাইয়ে দিল আর আমি যদি না দিই তাহলে ইজ্জতের একটা ব্যাপার তো আছে, তাই না? তাই আমিও মধুকে খাইয়ে দিতে থাকলাম। উহ, কামড় দিলে কেন? সরি সরি। মধু প্লেট ঘরে নিয়ে গেল। কিছুক্ষণ পর আবার আসলো। কি হলো, এত রাতে আবার আসলে কেন? আঙ্কেল দেখলে কি মনে করবে? আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো। তারপর মধু যা বলল তা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি যা ভয় পাইছি তাই হলো। আমি কি করে যে বলি তোমাকে, বলতেও সাহস পাচ্ছি না, আবার না বলেও পারছি না। এই কথাটা বলার জন্য আমি ছটফট করছি। আসলে আপনার সাথে থাকতে থাকতে কখন যে আপনাকে ভালোবেসে ফেলেছি। খাইতে গেলে তোমাকে দেখি, বসতে গেলে তোমাকে দেখি, সব জায়গায় শুধু তুমি আর তুমি। আমার হৃদয়ের সবটুকু জায়গা জুড়ে শুধু তুমিই আছো। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। দেখো, এইসব কিছু তোমার আবেগ, আর এই সম্পর্ক কখনো সম্ভব নয়। আঙ্কেলের বিশ্বাস আমি কখনো ভাঙতে পারবো না। যদি তুমি আমাকে ভালো না বাসো তাহলে আমি মরে যাব। তোমাকে ছাড়া এই পৃথিবীতে বেঁচে থেকে লাভ কি? প্লিজ পাগলামো করো না। তুমি হয়তো আমার রাগ সম্পর্কে জানো না। আমি একবার যাই বলি তা আদায় করেই ছাড়ি। আচ্ছা আমাকে ভাবতে হবে, আমাকে কিছু সময় দাও। ঠিক আছে, কাল সকালে আমাকে হ্যাঁ উত্তর দিবে। এই বলে মধু চলে গেল। আমি বোকার মতো দাঁড়িয়ে আছি, কি করব ভেবে পাচ্ছি না। আঙ্কেলের কোনো ছেলে নেই বলে আমাকে ছেলে মনে করে, আমাকে তার পরিবারের সদস্য বানিয়েছেন। আর এখন যদি তিনি শোনেন আমি তার মেয়ের সাথে, না না, এটা কখনো হতেই পারে না। আমি আঙ্কেলের বিশ্বাস কখনো ভাঙতে পারবো না। আর এখানে থাকলে সেটা কখনো সম্ভব না। মধু যেভাবে শুরু করেছে তাতে আমিও দুর্বল হয়ে পড়ছি। আমি কেন, যে কেউ মধুকে পছন্দ করবে। আর আমি কোনো মহাপুরুষ নই যে আমি নিজেকে সংযত রাখতে পারবো। আমি কাল সকালে চলে যাব, এখানে থাকতে পারবো না। আজ আর না ঘুমিয়ে সব কিছু প্যাক করলাম। কাল সকালেই মধু ঘুম থেকে ওঠার আগে চলে যেতে হবে। যথারীতি সকালে উঠে বাসা থেকে বেরোচ্ছি, এমন সময় আঙ্কেল এলো। কি ব্যাপার, এত সকালে কই যাচ্ছ? মধু আপনাকে বলেনি পরীক্ষা শেষ হয়েছে, এখন ভার্সিটি বন্ধ, তাই একটু বাসায় যাচ্ছি। বাসায় যাস ভালো কথা, সাথে এত কাপড় চুপড় কেন? এখন মধুরও এক্সাম শেষ আর আমারও ভার্সিটি বন্ধ, তাই মাসখানেক বাড়িতেই থাকবো। আচ্ছা সাবধানে যাও, আর গিয়ে ফোন দিও। জি আঙ্কেল। মন চাচ্ছে না যে বাসা ছেড়ে যাই। সবাইকে কেমন আপন মনে হচ্ছে এদের সাথে রক্তের সম্পর্ক আছে। চলে যেতে ইচ্ছেই করছে না। চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আরে তুমি কাঁদছো কেন? আসলে আঙ্কেল আপনাদের ছেড়ে যেতে ইচ্ছে করছে না তো, তাই কষ্ট হচ্ছে। তাড়াতাড়ি চলে আসবে, তুমি বাসায় না থাকলে আমাদের কারোর ভালো লাগবে না। তারপর বাসে করে নিজ গ্রামে চলে আসলাম। ভার্সিটি খুললে চুপি চুপি ক্লাস করে চলে আসব, যাতে মধু দেখতে না পায়। এদিকে মধু ঘুম থেকে উঠে নাচতে নাচতে আমার দরজার সামনে এলো। দরজায় ঠকঠক আওয়াজ করছে, আর ভাবছে দরজা খুলছে না কেন। আবারও ধাক্কা দিতে দরজা খুলে গেল। রুমের দিকে চাইতে মধু অবাক হয়ে গেল। রুমে আমার জিনিসপত্র কিছুই নেই। টেবিলের উপর একটা সাদা কাগজ পড়ে আছে, আর সেটাতে লেখা আছে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আর আমি এখানে কিছুদিন থাকলে হয়তো আমিও তোমার প্রতি দুর্বল হয়ে পড়তাম, তাই চলে গেছি, পারলে ক্ষমা করে দিও। মধু এই চিঠি পড়ে জোরে চিৎকার দিল। চিৎকার শুনে তাড়াতাড়ি আঙ্কেলও আসলেন। কি হয়েছে মা, চিৎকার দিলি কেন? বাবাও চলে গেছে। না রে মা, ও বাসায় গেছে, আবার চলে আসবে। না বাবা, ও আর আসবে না। কেন আসবে না?
মা, ও তোকে মনে হয় ভালোবাসে না, তাই চলে গেছে। তুই ওকে ভুলে যা। না বাবা, এটা কখনো সম্ভব না। আমি যদি ফাহাদকে না পাই তাহলে মরে যাব। আঙ্কেল তার মেয়ের স্বভাব সম্পর্কে খুব ভালোভাবেই জানেন। মধু যাই বলে তাই করে। আচ্ছা, ওকে ফোন দে তো। বাবা, ওর ফোন বন্ধ। আচ্ছা, তুই নাস্তা কর, ও ফোন অন করুক, তারপর আমিও কথা বলে দেখব। বাবা, যতক্ষণ পর্যন্ত আমি ফাহাদের সাথে কথা না বলছি ততক্ষণ পর্যন্ত আমি কিছুই খাবো না। দেখ মা, পাগলামি করিস না, তুই খাবার খা, আমার লক্ষ্মী মা। আবু, তুমি আমার ভালোবাসাকে পাগলামি বলছো? মা, তুই খাবার খা, আমি কথা দিচ্ছি ফাহাদকে তোর কাছে এনে দিব। সত্যি বলছো তো? সত্যি। ঠিক আছে, এই ব্রেকফাস্ট করছি। এরপর যদি ফাহাদকে না এনে দাও তাহলে আমি কিন্তু আর খাবার খাবো না। তারপর কাজের মেয়ে খাবার দিল, মধু ব্রেকফাস্ট করলো। আচ্ছা মা, আমি একটু বাইরে যাচ্ছি, একটি কাজ, আর ফাহাদের ভার্সিটি গিয়ে ওর খোঁজ নিব। এই বলে তিনি চলে গেলেন। সারাদিন কাজ করলেন, পরে আমার ভার্সিটির সামনে দিয়ে আসছেন। একবার মনে হলো যাই, খোঁজ নিয়ে আসি। পরে ভাবলাম না থাক, মধু এখনও ছোট, এসব আর আবেগ, দু একদিন একটু একটু এরকম করবে, পরে ঠিক হয়ে যাবে। বাসায় যেতে যেতে অনেক রাত হয়ে গেল। আমি ঘরে প্রবেশ করে দেখলাম মধুর রুম বন্ধ করা, মনে হয় ঘুমিয়ে গেছে। ডাকলাম অনেক, এখনও ঘুমিয়ে গেছে। আবার জাগালে পাগলামও শুরু করবে। কাজের মেয়ে খাবার রেডি করে চলে গেছে তার বাসায়। আমিও খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে বাইরে একটু হাঁটাহাঁটি করে বাসায় গেলাম। কি ব্যাপার, মধু এখনো ঘুম থেকে ওঠেনি? অন্যদিন তো এমন হয় না। মধু, মধু, দরজা খুলো। স্যার, আপামনি কাল দুপুরে না খেয়ে দরজা বন্ধ করে রুমে ঢুকলেন। আমি খেতে ডাকলে উনি বললেন ভালো লাগছে না, তাতেও খেলেন না। কি 2 বেলা উপহাস আমার মেয়ে? রাবিশ, আমার মেয়ে না খেয়ে আছে আর তুই আমাকে বললে না? আবারও দরজা ধাক্কাচ্ছেন, কিন্তু খুলছে না। শেষমেশ বাধ্য হয়ে দরজা ভেঙে ফেললেন আঙ্কেল। দরজা খুলে তিনি যা দেখলেন তা দেখে তিনি চিৎকার করে উঠলেন। না, এ হতে পারে না, আমার মেয়ে কি হলো? মা, কথা বল মা আমার। আমি এক্ষুনি তোকে ফাহাদের কাছে নিয়ে যাব। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে খবর দাও, হাসপাতালে নিয়ে যেতে হবে। কাজের মেয়ে অ্যাম্বুলেন্সকে ফোন দিলে মধুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার, ডাক্তার, দেখেন আমার মেয়ের কি হয়েছে, প্লিজ দেখুন। এত অস্থির হবেন না, আমরা ওনাকে ইমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি। তারপর মধুকে ইমার্জেন্সিতে নেওয়া হলো। কিছুক্ষণ পর ডক্টর আসলো। আমার মেয়ের কি হয়েছে? আমার মেয়ে ঠিক আছে তো? জি, আপনার মেয়ে এখন প্রায় সুস্থ। আমার মনে হচ্ছে তিনি কয়েক বেলা উপোস আর অতিরিক্ত কান্না করার জন্য অজ্ঞান হয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ডাক্তার। ধন্যবাদ দিতে হবে না, এটা আমাদের কর্তব্য। আর ওনার ভালোভাবে খেয়াল রাখবেন, ভবিষ্যতে যেন এরূপ না হয়। তারপর মধুকে বাসায় আনা হলো। বাবা, ফাহাদ কোথায়? আমি ফাহাদের কাছে যাব। মা, আমি তোকে আজই ফাহাদের কাছে নিয়ে যাব। আচ্ছা, ফাহাদের বাসার ঠিকানা বলতো। ফাহাদের বাড়ি সিলেট। সিলেটের কোথায়? সেটা তো জানি না, আর আমি কখনো ওকে জিজ্ঞেস করিনি। শিট, তাহলে যাব কেমনে আমরা? সিলেট কোথায় থাকে, কেমনে যাব? আর এত বড় সিলেট কোথায় খুঁজে বের করব? তাহলে কি আমি আর ফাহাদকে খুঁজে পাবো না? মা, ভেঙে পড়িস না, ফাহাদকে আমরা অবশ্যই খুঁজে পাবো। আমি ভার্সিটির ফ্রেন্ডদের জিজ্ঞাসা করব, তারা কেউ না কেউ তো বলতে পারবে। আর না হলে সে তো মাসখানিকের পর এমনিতেই ভার্সিটি আসবে। আব্বু, আমি এতদিন ওকে ছাড়া থাকতে পারবো না। আমি এক্ষুনি ওদের ভার্সিটি যাচ্ছি। এদিকে আমি মধুকে বলতেই পারছি না। সবসময় মধুর হাসি মাখা মুখটি ভেসে ওঠে। বড্ড মিস করছি মধুকে। তাহলে কি আমি মধুকে ভালোবেসে ফেলেছি? কিন্তু এখন চাইলেও আর সম্ভব নয়। কি মুখে মধুর সামনে যাব? আমি যেতে পারবো না। ভালোবাসতে সবাই জানে, সবার ভালোবাসা হয়, তবে কয়জনের কপালে ভালোবাসার মানুষের সাথে ঘর সংসার করার সুযোগ থাকে? কারো ক্ষেত্রে নয়। আমারটা না হয় থাক। সারাদিন ঘরে বসে থাকি, মধুর কথা খুব মনে পড়ে। না, আজ একটু বাইরে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসি, হয়তো মন ভালো হবে। আড্ডা দিয়ে ভালো লাগলো। এদিকে আঙ্কেল ভার্সিটি এসে আমার পরিচিত ফ্রেন্ডদেরকে আমার কথা জিজ্ঞাসা করলে তারা শুধু বলল আমার বাড়ি সিলেট। তারা আর কিছু জানে না। আব্বু, ফাহাদের বাসার ঠিকানা পেয়েছো? না রে মা, ওর বন্ধুরা বলে শুধু ওর সিলেট বাড়ি, সিলেট, এছাড়া আর কিছুই জানে না। কান্না করতে করতে চলে যায়। আমি মরে যাব। আমি এই জীবন আর রাখবো না। যাকে নিয়ে আমি এই বুকে বাসা বেঁধেছি, যাকে নিয়ে আমি দিনের পর দিন স্বপ্ন দেখেছি, আজ সে অনেক দূরে। সে আমাকে ভালোবাসে না। তাহলে আমি এই জীবন রেখে কি করব?
মারে পাগলামি করিস না, একটা কথা একবার ভেবে দেখিস, তোর কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো? আমি বড্ড একা হয়ে যাব। তোর মা মারা যাওয়ার পরে আমি তোকে কখনোই কষ্ট দিতে চাইনি। তোর কথা ভেবে আমি দ্বিতীয় বিয়ে করিনি। সৎমা তোকে কষ্ট দিবে বলে আজ তুই কি না আজে বাজে বকছিস? তোর সামান্য কিছু হলে আমি সহ্য করতে পারি না। আর তুই যদি মরে যাস তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? আর তুই মরে গেলে তোর ভালোবাসা কি হবে? ফাহাদ তো আর অন্য কাউকে বিয়ে করিনি বা কাউকে ভালোবাসিনি। ও আমার বিশ্বাস রক্ষা করতে গিয়ে চলে গেছে। আমি তোকে আর ফাহাদকে বিয়ে দিব, এই আমি কথা দিলাম। বল, আজ পর্যন্ত তুই আমার কাছে যা চেয়েছিস সব আমি দিয়েছি। কখনো আমার কথায় নড়চড় হয়েছিল? না। তাহলে আজও হবে না। এখন তুই খেয়ে শুয়ে পড়। ঠিক আছে আব্বু। রাতে সে আমার রুমে আসে। আমার রুমে কিছু কাপড় ফেলে এসেছি, সব একসাথে নিতে পারিনি তাই। মধু আমার কাপড়গুলো নিয়ে বুকে জড়িয়ে কাঁদছে। হঠাৎ মধু বাবা বলে চিৎকার দেয়। কি হয়েছে মা, কি হয়েছে? আব্বু এই দেখো। এটা কি? এটা ফাহাদের ভার্সিটির ক্রীড়া প্রতিযোগিতার ফর্ম, যেখানে ফাহাদের সব ঠিকানা দেওয়া আছে। তাহলে তো খুব ভালো হয়েছে। আমরা কালই ওই বাড়িতে যাব। কাল কেন, আমরা আজই যাব। আচ্ছা তাহলে রেডি হয়ে নে, আমিও রেডি হচ্ছি। এদিকে বিকেলে আজ আমি পাড়ার ক্রিকেট খেলতে চলে গেলাম। ক্রিকেট খেলা শেষ করে যখনই বাড়ি আসবো তখনই আমার এক বন্ধু বলে ওঠে, মামা চল না ডাব খেয়ে আসি। শালা আজ পর্যন্ত দেখলাম না যে তোর বাড়িতে ডাব গাছ আছে। আমি 1 বছর শহরে যাওয়ায় কি তোর বাড়িতে ডাব গাছ চলে এসেছে? আরে মামা ভুলে গেছিস আগের কথা? না, এসব ছেড়ে দিয়ে আমি এখন ভালো মানুষ হয়ে গেছি। দেখ না কতটুকু দাড়ি হয়েছে, দেখতে একদম হুজুর লাগে। আর আমি করব ডাব চুরি? হুজুর হয়েছিস? আজ আসর মাগরিবের নামাজ কই পড়লি? আর দাড়ি এত সেকা খেয়ে বেকা হয়ে আসিস। তুই ঢোপ দিবে আর আমরা বুঝবো না? তা তো হতে পারে না। এত করে বলছিস যখন চল, কিন্তু এক শর্ত আছে। কি শর্ত? ডাব কিন্তু তোর হবু শ্বশুর বাড়ি থেকে চুরি করব, যাতে ধরা খেলে আমাদের আদরের নীলাবাবি ছুটিয়ে দেয়। এই তুই কি করে জানলে যে চৌধুরী বাড়ির নীলার সাথে আমার রিলেশন চলছে? এই তোরা কেউ ওকে বলেছিস? আমি ওকে বলিনি। এসব খবর আমার জানা আছে মজনু, চল যাই। ভাই ওইখানে না গেলে হয় না? ধরা খেলে ছুটে তো যাব, কিন্তু আমার মান সম্মানের বলিদান দিতে হবে। তারপর আমরা 4 জন গেলাম ডাব চুরি করতে। এই গাছে কে উঠবে? আমাদের জামাইবাবু আছে না, ওনার গাছ, উনি উঠবে না তো কে উঠবে? এই না না, আমি উঠবো না। শালা তোর অভ্যাস ছাড়লি না। আচ্ছা উঠছি। এই চল আমরা যাই, ভাবি ভালোভাবে ওর ক্লাস নিয়েন। এই বলে আমরা চলে আসলাম। এই এগুলো খাবি কিভাবে? কাটবো যে, বটি দা কিছুই তো নেই। চল আমাদের বাসায়, ছাদের উপর দিয়ে বাসায় চলে যাব। তারপর আমরা আমাদের বাসায় আসলাম। বাসার সামনে একটা গাড়ি রাখা। ব্যাপার কি, গাড়ি কেন? দূর, আমার কি, আমরা তো এখন ডাব খাবো। তারপর চুপি চুপি আমার রুমে সবাই প্রবেশ করলাম। ডাব খেয়ে শেষ। এদিকে আম্মু আব্বু চিৎকার করছেন, এখনও বাসায় আসি না কেন? এরকম তো কখনো হয় না। ফোনও তো সাথে নেই যে কল দেব। আম্মু হঠাৎই উপরের তলায় আসলেন। আমার রুমের সামনে এসে শুনতে পেলেন ভিতরে কথা চলছে। এই তুই রুমের ভিতর আর আমরা চিন্তা করে মরছি। আর এই ডাবগুলো কই থেকে এনেছো তোমরা? চুরি করনি তো? আস্তাক ফিরুল্লাহ আম্মু, তুমি এটা ভাবতে পারলে? আচ্ছা নিয়ে আয়, দেখ কি এসেছে। আমি তো নিচে গিয়ে অবাক। মধু আর আঙ্কেল, ওনারা আমার বাসার ঠিকানা কেমনে জানলো? মধু আমাকে দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এখানে সব গুরুজন, আমার কেমন যেন লজ্জা লাগছে। আমি মধুকে জোর করে ছাড়িয়ে নিলাম। হঠাৎই তাকিয়ে দেখি আব্বু রাগে ভেবে আমার দিকে আসছে। ডাব চুরি করেছি জেনে গেল নাকি? আব্বু সোজা এসে আমার গালে থাপ্পড় বসিয়ে দিলেন। আব্বু মারলে কেন? তুই আমার ছেলে বলতে লজ্জা লাগে? তোর ভিতর কি মন নাই? একটা মেয়েকে কেউ ওইভাবে কষ্ট দিতে পারে? সরি আব্বু। আর হ্যাঁ শোন, আজ রাতে আমি তোদের বিয়ে দেব। জীবন এদিকে আয় তো। জি আঙ্কেল। আব্বু এখন বিয়ে? আব্বু বললে আমি কিছু শুনতে চাই না। আমি আর কিছু বললাম না, বলে কোনো লাভ হবে না। সোজা এসে আমার রুমে চলে আসলাম। একটু পর মধু আসলো। আমি কি দেখতে খারাপ? কি বলছো এসব? তুমি অনেক সুন্দরী। তাহলে আমাকে কেন ভালোবাসো না? আমাকে ফেলে আসলে কেন? আসলে আমি ধীরে ধীরে তোমার প্রেমে পড়ে যাচ্ছি, আর এসব শুনলে আঙ্কেল কষ্ট পাবেন, তাই আমি চলে আসছি। এখন কি আমাকে ভালোবাসবে? হুম। তাহলে জড়িয়ে ধরো। আগে বিয়ে হয়ে যাক, পরে ধরবো। কিছুক্ষণ পর জীবন কাপড় নিয়ে আসলো। রাতে আমার বিয়ে হয়ে গেল। আমি ছাদে বসে আছি বন্ধুদের সাথে। এমন সময় রনি আসলো।
তোরা হারামির দল আমাকে ফেলে এসে ঠিকই করিসনি। একটুর জন্য বেঁচে ফিরে আসছি, না হলে ও আমার ইজ্জত লুটে নিত। আরে রাখ তো বাজে খবর। এর থেকে তাজা খবর হয়েছে একটু আগে ফাহাদের বিয়ে হয়েছে। কি? তারপর সব বন্ধুরা আমাকে বাসর করে নিয়ে গেল। বাসর ঘরে যা, ভালোভাবে বাসর করিস। আজ তোর বাসর বলে কিছু বললাম না, কিন্তু তোর হিসাবটা পরে নিব। আর হ্যাঁ, আজ কিন্তু বিড়াল মারবি। এই এদিকে আয়। কি? তোর ভাইকে এত ভীতু মনে হয়? হ্যাঁ, আমি একটা নিরীহ বিড়াল মারবো? আমি বিড়াল মেরে হাত গন্ধ করতে চাই না। মনে নেই তোর, কলেজে থাকতে আমি একা একটা কুত্তাকে মারলাম? শোন, আজ আমার বাসরাত, আজ বুকে অনেক সাহস। তুই যা, বাঘ ভাল্লুক নিয়ে আয়, দেখবি তোর ভাই কেমন স্টাইল করে মারে। বন্ধু, শুধু বুকে সাহস থাকলে হয় না, যতটুকু সাহস আছে তার থেকে বেশি শক্তি লাগবে। দেখ, আমার 3 প্যাক আছে, কিছুদিন যেতে দে, একদম ফুল 6 প্যাক বানিয়ে ফেলবো। তার আর সুযোগ নাই মেরে পেয়ারে দোস্ত, তুই এখন যা। তারপর আমার সব বন্ধুরা আমাকে বাসার ঘরে ঠেলে দিল। মধু খাটের উপর ঘোমটা দিয়ে বসে আছে। আমার খুব ভয় করছে। কি রাগে মেরে বাবা, তার উপর মেয়েটাকে কষ্ট যা দিয়েছি, এখন যদি কিছু করে আমি শেষ। বাইরে বন্ধুদের সাথে যতটুকু চাপাবাজি করেছি, এখন এর সামান্য হলেও হবে। কইরে সাহস, ভাই একটু বুকের ভিতর আয়, আজ মেরি ইজ্জত কা সওয়াল হে। শেষমেশ বুকে ফু দিয়ে গিয়ে চললাম। আমি সামনের দিকে যেতেই মধু বিছানা থেকে উঠে আমার দিকে আসছে। আজ আমি শেষ। আঙ্কেলের কথা মনে হচ্ছে। আমার মেয়ে খুব রাগী আর জেদি, ওর যা মন চায় তাই করে। আমি মনে মনে আল্লাহকে ডাকছি, আজ বুঝি আমি শেষ। আমাকে দোয়া করবে যেন আমি সারা জীবন তোমার সুখে দুঃখে পাশে থাকতে পারি। একসাথে বাঁচবো, একসাথে মরবো। মধুর কথায় আমার ঘোর কাটলো। যে দেখি মধু আমার পায়ে ধরে আছে। বেঁচে থাকো মাম, বেঁচে থাকো। মধু রাগীভাবে উঠে আমার কলার ধরে বলল, এই আমি তোমার মা লাগি? হ্যাঁ, একদিকে তুই আমাকে অনেক কষ্ট দিছিস, আজ বাসর রাত তাই এইসব কিছু বললাম না, ভাবলাম অন্যদিন এর হিসাব নিব, কিন্তু তুই এখনই আমার রাগ তুলে দিলি। আরে তুমি দেখছো না, বাংলা মুভিতে যখন কেউ পা ধরে সালাম করে, তখন মুরব্বীরা তো এই কথাই বলে। তুই মুরব্বি? না না, আমি তোমার স্বামী। আর এমন হবে না গো, এবারের মতো মাফ করে দাও। ঠিক আছে, তবে নিচে ঘুমাতে হবে। কি নিচে? ইটস ইম্পসিবল। ভালোই ভালোই বলছি, নিচে ঘুমাও। কি আর করার, নিচেই ঘুমাতে হলো। এরে মনে পড়েছে, বন্ধুরা বলল বিড়াল মারতে। আমাকে এখন বিড়াল মারতে হবে, কিন্তু যদি কামড় দেয়? শুনেছি বিড়াল কামড় দিলে শরীরে বাচ্চা হয়ে যায়। আমি এখন কি করব? আমিও হাল ছাড়ার পাত্র নই। বিড়াল, তুই যেখানে আছিস বেরিয়ে আয়, আজ তুই শেষ। আলমারিতে আমার ক্রিকেট খেলার সরঞ্জাম ছিল, ওগুলো পরলে বিড়াল কামড় দিতে পারবে না। আলমারি খুলে পায়ে প্যাড পরলাম, হাতে গ্লাভস আর মাথায় হেলমেট। হ্যাঁ, ইটস পারফেক্ট। আর বিড়াল কামড় দিতে পারবে না। এবার হাতে একটা ব্যাট নিলাম, ঘরের সব কোনাকুনি সার্চ করছি, কোথাও বিড়াল পাচ্ছি না। তোর হালার পুক, বিড়াল গেল কই? নাকি আমার রেডি হওয়া দেখে পালাইছে? এমন সময় দেখি মধু বলে উঠল, এই কি করছো? এই রাতে তুমি ক্রিকেট খেলবে? জীবনে তো দেখিনি ব্যাট হাতে নিতে, আর আজ এই রাতে এইভাবে ড্রেস পরলা কেন? শালা গেল কই? দেখি খাটের নিচে আছে নাকি। এই কি খুঁজছো? তুমি এখানে বিড়াল দেখেছো? তুমি বিড়াল দিয়ে কি করবে? আর বলো না, বন্ধুরা বললো বাসরাতে বিড়াল না মারলে নাকি আমি কাপুরুষ। আমি ওদের দেখাই দিব যে আমি বীর পুরুষ। আমার কথা শুনে মধু হাসতে হাসতে শেষ। তা এই প্রিপারেশন কেন? সেফটি মাই ডিয়ার ওয়াইফ, সেফটি। তোমার স্বামী অনেক চালাক বুঝছো, বিড়াল যাতে কামড় না দেয়, তাই এই ধরনের সুরক্ষা। আমার কথা শুনে মধু হাসবে নাকি কাঁদবে কিছুই বুঝতে পারছে না। এই বুদ্ধু, এদিকে আসো। কি? এগুলো খুলে আসো, আর আমি শিখাচ্ছি বিড়াল কেমন করে মারতে হয়। তুমি বিড়াল মারছো আগে? যাও তাড়াতাড়ি আসো। তারপর মধু আমাকে বিড়াল মারা শেখালো। পরদিন সকালে ঘুম ভাঙার পর দেখি মধু আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি ওকে না জাগিয়ে এনজয় করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে মধু জেগে উঠলো। কি ব্যাপার, এভাবে তাকিয়ে কি দেখছো? আমি আমার বউকে দেখছি, তাতে তোমার কি? মধু লজ্জা পেয়ে উঠে গেল। তারপর আমরা ফ্রেশ হয়ে খেতে গেলাম। এইভাবে সপ্তাহখানিক কেটে গেল। আম্মা আমার ভার্সিটি খুলে গেছে, আর মধু ভার্সিটির পরীক্ষার প্রিপারেশন নেবে, তাই আমাদের যেতে হবে। এত তাড়াতাড়ি চলে যাবে? আবার সময় পেলেই চলে আসবো। আচ্ছা ঠিক আছে, বিকালে যাবে। আচ্ছা। তারপর বিকেল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম সিলেটের উদ্দেশ্যে। রাতে মধুদের বাসায় টুকু শ্বশুরবাড়িতে চলে আসলাম। মধু, আমি বলি কি, আমরা একটা বাসা দেখি, ওখানে চলে যাব। এখানে থাকলে মানুষ ঘর জামাই ডাকবে। তোমার কি কমন সেন্স বলতে কিছু নাই? আমি চলে গেলে আব্বুকে কে দেখবে? আমি আর তুমি ছাড়া আব্বুর আর কেউ নেই।
আর কার এত বড় সাহস তোমাকে ঘর জামাই বলবে? শোনো, তুমি যদি বলো তাহলে আব্বুকে বলে আমি এই বাড়ি তোমার নামে করে দেব। তবু এই কথা বলো না প্লিজ, আমি আব্বুকে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি এখানে থাকবো, আর তোমাকে আমার বাড়ি করে দিতে হবে না। এভাবে আমাদের সুখে খুনসুটিতে সংসার চলতে লাগলো। দেখতে দেখতে ভার্সিটির অ্যাডমিশন এক্সামও কাছে চলে আসছে, আর আমারও এক্সামও চলে আসছে। দুজনে পড়ায় মনোযোগ দিলাম। মধু আমার ভার্সিটিতে চান্স পাইনি, পাশের ভার্সিটিতে পেয়েছে। আমি আর আঙ্কেল অনেক খুশি মধুর এই সাফল্য দেখে। আমি মিষ্টি নিয়ে এসে দেখি মধু মন খারাপ করে বসে আছে। কি ব্যাপার, এই খুশির দিনে তোমার মন খারাপ কেন? তোমার ভার্সিটিতে আমার চান্স হয়নি, আমি ওখানে যাব না। পাগলামো করো না, ভাগ্য ভালো দূরের কোনো ভার্সিটিতে হয়নি। এই ভার্সিটি আমার ভার্সিটির একদম পাশেই, তুমি ভর্তি হও প্লিজ। আমি আর আঙ্কেল মধুকে অনেক বুঝিয়ে ভার্সিটি ভর্তি করালাম। মধুর ভার্সিটির মাসখানেক হচ্ছে। প্রতিদিন আমি ওকে নিয়ে তার ভার্সিটি নামিয়ে দিয়ে আমার ভার্সিটি আসি, আবার গিয়ে নিয়ে আসি। আজ আমার ভার্সিটির ক্লাস হয়নি, ভাবলাম মধুর ভার্সিটিতে যাই, আর ক্লাস না থাকলে একটু ঘোরাঘুরি করব। মধুর ভার্সিটিতে প্রবেশ করেই ওদের ডিপার্টমেন্টের সামনে গিয়ে একটা মেয়েকে জিজ্ঞাসা করলাম, মধু কি ক্লাসে আছে? ও কিছুক্ষণ পরে সে বলল মধু ক্লাসে নেই। তাহলে গেল কোথায়? নাকি বাসায় চলে গেল? আমিও বাসায় চলে যাই। যখনই ভার্সিটির গেটের কাছে আসলাম, হঠাৎ চোখ একটি গাছের নিচে আটকে যায়। এটা তো মধু, কিন্তু ওর সাথে ওই ছেলেটাকে, না না, মধু এটা কেমন করে করতে পারলো? মধু আমাকে বলতো ভার্সিটিতে গিয়ে যেন কোনো মেয়ের সাথে কথা না বলি, আর সে কোনো ছেলের সাথে কথা বলবে না। আমি আমার কথা ঠিকই পালন করছি, কিন্তু ও কি করলো? ও তো আমাকে ধোকা দিচ্ছে। এখানে আর এক মুহূর্ত থাকতে পারলাম না, সোজা বাসায় চলে আসলাম। কোনো কিছু করতে মন চাইছে না, কিছু ভালো লাগছে না। এসব ভাবতে ভাবতে বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আর আসছে না। আসবে বা কী করে? এত কিছু ভাবতে থাকলে ঘুম কি করে হয়? হঠাৎ দরজা খোলার আওয়াজ শুনতে পেলাম। আমি ঘুমের ভান করে শুয়ে রইলাম। বুঝলাম মধু আসছে। এই শোনো, আমি নিশ্চুপ, কয়েকবার ডাকার পর উঠলাম। কি হয়েছে? তুমি আমাকে আনতে গেলে না কেন? আর এই অবেলায় শুয়ে আছো কেন? একটু মাথা ব্যথা করছে, তাই ক্লাস না করে বাসায় চলে আসলাম। আচ্ছা। এই বলে মধু ওয়াশরুমে চলে গেল। মধু একবারের জন্য আমাকে জিজ্ঞাসা করলো না আমার মাথা ব্যথা কমেছে কিনা বা ডক্টরের কাছে গিয়েছি কিনা। মনে হয় ভুলে গেছে। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারিনি। যখন ঘুম ভাঙলো, ঘড়িতে তাকে দেখি 8টা বাজে। মধু একবারের জন্য আমাকে খাবারের জন্য ডাকলো না। খুব কষ্ট হচ্ছে। হঠাৎ মধু আসলো। ঘুম ভাঙলো তোমার? তোমার মাথা ব্যথা করছে তাই ডাকিনি। ফ্রেশ হয়ে এসো, আমি ভাত নিয়ে আসছি। আমি ফ্রেশ হয়ে টেবিলে বসলাম। মধু আমার প্লেটে ভাত বেড়ে দিচ্ছে। প্লেট একটা কেন, 2টাই না নাও। আমি জানি তুমি আমাকে ছাড়া খাবার খাবে না। না, তুমি খাও। বাবার জোরাজোরিতে আমি খেয়ে নিয়েছি। ও আচ্ছা। এক প্রকার লজ্জা পেয়ে গেলাম, আর খুব কষ্ট পেলাম। একসময় মধু আমাকে ছাড়া কিছুই খেত না, আজ দিব্যি খেয়ে নিল। আমার খাওয়ার ইচ্ছেটাই মিটে গেল, কিন্তু এক প্রকার জোর করে খেয়ে শুয়ে পড়লাম। আজ আর পড়তে ভালো লাগছে না। মধু কিছুক্ষণ পরে শুতে আসলো। আমি বিছানার এক সাইডে চলে গেলাম। কি হলো তোমার? আজ সারা দিন আমার সাথে ভালোভাবে কথা বলছো না, কি হয়েছে তোমার? না কিছু না, এমনিতেই কিছু ভালো লাগছে না। তোমার মাথা ব্যথা কমেছে? এখন মনে হলো। আমি জিজ্ঞেস করতে চাইছিলাম, ওয়াশরুম থেকে এসে দেখি তুমি ঘুমায় গেছো, তাই ডাকিনি। ও আচ্ছা। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি মধু আমার পাশে নেই। কোথায় গেল? ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সকাল 8টা বেজে গেছে। মধু মনে হয় রান্না করছে। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম, কিন্তু মধুকে রান্নাঘরে দেখলাম না। আমি আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম মধু কোথায়। আঙ্কেল বললেন যে মধু ভার্সিটি চলে গেছে। আচ্ছা আঙ্কেল, তাহলে আমি যাই। তারপর আমি ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু দূর যাওয়ার পর মনে পড়লো মধুর ভার্সিটি থেকে দেখে আসি ও কি করছে। যেইভাবে সেই কাজ। চলে গেলাম ওদের ভার্সিটিতে। ভার্সিটি গিয়ে চারপাশ ভালোভাবে দেখলাম, কিন্তু মধুকে কোথাও দেখলাম না। মনে হয় ক্লাসে গেছে। অযথাই ওকে সন্দেহ করলাম। যাই, টঙের দোকান থেকে চা খেয়ে আসি। মামা, ভালো করে 1 কাপ চা দেন তো। চায়ের দোকানে বিপরীত পাশে একটা ফুচকার দোকান। খুব ভিড়, ছেলে মেয়েরা মিলে ফুচকা খাচ্ছে। আমি ওদের দিকে চেয়ে চেয়ে চা খাচ্ছি। হঠাৎ আমার চোখ এক জায়গায় গিয়ে আটকে গেল। সাথে সাথে আমার হাত থেকে কাপ মাটিতে পড়ে গেল। আমি যাদের দেখছি তারা হলো মধু আর ওই দিনের ছেলেটা। মধু সে ছেলেটাকে মুখে তুলে ফুচকা খাইয়ে দিচ্ছে, আর ও খাচ্ছে। এই সিন দেখার পর আমার চোখ দিয়ে অজান্তে পানি চলে আসলো। সোজা চলে আসলাম সেখান থেকে। তার মানে মধুর ওই ছেলের সাথে কিছু একটা চলছে। ওই ছেলেটা যদি মধুর ফ্রেন্ড হতো তাহলে এত ক্লোজ হওয়ার কথা না। তার মানে অন্য কিছু। দেখি কত দূর আগায়। বাসায় চলে গেলাম।
আজ মধু সন্ধ্যার পর বাসায় আসলো। আজ আর জিজ্ঞাসা করলো না আমি কেন আনতে যাইনি। মনে হয় তার ভালোই হয়েছে, সারাদিন ঘুরতে পারলো। আজ আমার সাথে কোনো কথাই বললো না। রাতে ঘুমানোর আগে, এই শোনো, আমার কিছু টাকা লাগবে। কত? 20,000 টাকা লাগবে। কি, এত টাকা? আমি এত টাকা কোথায় পাবো? আর এত টাকা দিয়ে তুমি কি করবে? আমি টাকা দিয়ে কি করব সেটা তোমার না জানলেও চলবে। কিন্তু আমার কাছে তো এত টাকা নেই। কেন, বউয়ের আবদার পূরণ করতে পারবে না তাহলে বিয়ে করলে কেন? শোনো, যখন আমাদের বিয়ে হয় তখন তুমি নিশ্চিত জানতে আমি স্টুডেন্ট এবং কোনো কাজও করি না। আর আমি তোমাকে পড়ালেখা করার পর বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু বিয়ে করার জন্য তুমি আমাকে জোর করেছিলে। তারপরে মধু আমাকে অনেকগুলো কথা শুনিয়ে দিল। রেজিস্ট্রেশনের জন্য কিছু টাকা জমা করেছিলাম, সেখান থেকে 20,000 টাকা নিয়ে টেবিলের উপর রেখে দিলাম। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখি মধু আমার পাশে নেই। গেল কোথায়? ওয়াশরুমেরও আলো অফ, তার মানে ওয়াশরুমে নেই। কিন্তু কোথায়? হঠাৎ বেলকনিতে ছোট করে আওয়াজ শুনতে পেলাম। আমি বিছানা থেকে উঠে বেলকনির দিকে গেলাম। মধু কার সাথে কথা বলছে? আমার উপস্থিতি টের পেয়ে মধু ফোন কেটে দিল। এত রাতে কে ফোন করেছিল? আমার এক বান্ধবী আমেরিকা থাকে। আচ্ছা, ফোন শেষ হলে চলো ঘুমিয়ে পড়ো। তারপর ঘুমিয়ে পড়লাম। কাল সকালে এর কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এভাবে আর কতদিন? দিন দিন মধু আমার থেকে দূরে সরে যাচ্ছে। পরদিন সকালে উঠেও মধুকে পেলাম না। টেবিলের উপর টাকাও নেই, তার মানে মধু টাকা নিয়ে চলে গেছে। আসো কাজ, আজ এর একটা বিহিত করতেই হবে। আজও রেডি হয়ে মধুর ভার্সিটির দিকে যাচ্ছি। হঠাৎ ফোন এলো। ভার্সিটির ফ্রেন্ড ফোন দিয়েছে। কিরে হারামি, কই তুই? আমি তো বাসায় রে। কেন বাসায় কেন? তাড়াতাড়ি ভার্সিটিতে আয়। না রে, আসতে পারবো না, আজ আমার একটা কাজ আছে। তবে আজ ভার্সিটিতে ইম্পর্টেন্ট ক্লাস আছে। আচ্ছা, আসছি। সেখান থেকে আমি সোজা ভার্সিটি চলে গেলাম। ভার্সিটিতে ঢোকা মাত্রই আমার ফ্রেন্ডরা সবাই একসাথে বলে উঠলো, হ্যাপি বার্থডে মাই ডিয়ার ফ্রেন্ড ফাহাদ। আমি তো অবাক। আমি ভুলে গিয়েছিলাম আজ আমার জন্মদিন, অথচ আমার ফ্রেন্ডরা ঠিকই মনে রেখেছে। তারপর ক্যান্টিনে গিয়ে কেক কেটে অনেক আনন্দ করলাম। প্রায় সন্ধ্যা হয়ে গেল। যখন বাসায় আসবো তখন আমার ফ্রেন্ডরা আমাকে কিছু গিফট দেয়। আমি সেগুলো নিয়ে খুশি মনে বাসায় ফিরলাম। ফেরার পথে হঠাৎ মধুর কথা মনে পড়ে গেল। আজ আমার জন্মদিন, অথচ মধু আমাকে উইশ করলো না। কিন্তু কেন? ওর কি মনে নেই? ভোলারও তো কোনো কারণ নেই। এই টাকাগুলোই বা কেন নিল? মনে হয় আমার বার্থডে উইশ করার জন্য, আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। খুশি মনে বাসায় ফিরলাম। বাসায় গিয়ে কলিং বেল চাপলাম। আঙ্কেল দরজা খুলে দিলেন। তারপর আমার রুমে এসে গিফটগুলো টেবিলের উপর রেখে ফ্রেশ হয়ে আসলাম। আমি মধুকে খোঁজার চেষ্টা করছি না, কেননা ও হয়তো আমার বার্থডে সেলিব্রেশনের কাজে বিজি আছে। কিন্তু রাত তো অনেক হলো, কিন্তু মধুর কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। আঙ্কেলের কাছে গেলাম। আঙ্কেল, মধু কোথায়? বাবা, আমি ভুলেই গেছি তোমাকে বলতে। তারপর আঙ্কেল যা বলল তা শুনে তো আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আজ দুপুরে মধু আমাকে বলেছে ও তার আজ এক ফ্রেন্ডের জন্মদিন, তাই সে ওইখানে যেতে হবে, ফিরতে লেট হবে। কি? তোমাকে বলেনি? না তো। আচ্ছা, কার জন্মদিনে গেছে? নাম কি? কি যেন বললো? ও হ্যাঁ, সুভাষ নামের এক ফ্রেন্ড। আঙ্কেলের কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল। বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কলিজাটা কেউ টান দিয়ে ছিঁড়ে ফেলতেছে। আজ আমার জন্মদিন, অথচ আমার বউ, আমার ভালোবাসার মানুষ, যাকে ছেড়ে এক মুহূর্ত তার কাটে না, সে অন্য পুরুষের জন্মদিন পালন করতে গেছে। বন্ধুদের খুব গালি দিচ্ছি, কেন আমার জন্মদিন পালন করতে গেল। যদি ওরা জন্মদিন পালন না করতো তাহলে আমার মনেও পড়তো না, আর এতটা কষ্ট পেতাম না। এইভাবে দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল। রুমের মধ্যে পায়চারি করছি। আঙ্কেল খাওয়ার জন্য বলেছেন, কিন্তু আমি চাইনি। কি করে খাবো? খাবার তো হজম হবে না। রাত প্রায় 12টার দিকে মধু আসলো। মাথা ডলতে ডলতে রুমে প্রবেশ করলো। মধু, শোনো, তুমি কি শুরু করলে এইসব? এত রাতে কোথায় ছিলে? কিছু বলছে না সে, সোজা বিছানায় চলে যাচ্ছে। আমি আর কাছে যেতেই এক দুর্গন্ধ নাকে আসলো। তার মানে মধু নেশা করেছে। এখন যাই বলি না কেন, কোনো লাভ হবে না। ও বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল। আমি আর সারা রাত ঘুমোতে পারিনি। সকালে নামাজ পড়ে ছাদে পায়চারি করছি। কিছুক্ষণ পরে রুমে আসলাম। এসে দেখি মধু ফ্রেশ হয়ে বসে আছে। আমি যাওয়া মাত্র ও নাস্তা দিয়ে দিল। নাস্তা করে রুমে এসে বসলাম। তখন আর কিছু বললাম না, কারণ আঙ্কেল ছিলেন, আর আমি চাই না আঙ্কেল এই ব্যাপারে কিছু জানুক। একটু পর মধু আসলো রুমে। হঠাৎ তার চোখ টেবিলে গেল, অনেকগুলো গিফট রাখা। এই গিফটগুলো কখন আনলে আর আনপ্যাক করলে না কেন? আমি নিশ্চুপ। ও বুঝেছি, আমার জন্য এনেছো বুঝি। এইগুলো না তোমার জন্য এনেছি, না আমার জন্য এনেছি। তো কার এগুলো? এইগুলো আমার বন্ধুরা দিয়েছে। হঠাৎ বন্ধুরা দিলেও কেন?
কোনো স্পেশাল কারণ? বন্ধুরা যতই হারামি হোক না কেন, কখনো বেইমানি করে না। কি হয়েছে তো বলবা। এগুলো আমার বার্থডে গিফট, আমার জন্মদিনের উপহার। কাল তোমার জন্মদিন ছিল, আমাকে বলনি কেন? কাল সুভাষের জন্মদিন ছিল, আমারটা তেমন গুরুত্বপূর্ণ নয়, তাই বলিনি। সরি, আমি ভুলে গেছি। হঠাৎ খেয়াল করলাম ওরাতে খুব সুন্দর একটা আংটি। কোথায় পেলে এই আংটি? সুভাষর জন্মদিনে আমাকে গিফট দিয়েছে। আমাদের বিয়ের আংটি কই? তুমি কি মনে করো আমি এই কম দামে আংটি পরবো? আমি ফেলে দিয়েছি রাস্তায়। ঠাস ঠাস করে কষে 2টা চড় মেরে দিলাম। বিয়েকে কি খেলা মনে করো? যখন মন চাইবে করবে, যখন মন চাইবে তার সাথে ঘুরবে। আবার আমাকে কি তোমার কি মনে হয় এ কদিনে একবারও কি আমাকে স্বামী মনে করেছো? আমি জানি করনি। কেমনে করবে? নিজের স্বামীর বার্থডে রেখে অন্য পুরুষের বার্থডে পালন করে। আর যে আংটিটা ফেলে দিয়েছিলে, একবারের জন্য কি ভাবনি আমি কি করছি? তুমি তো সেদিন দেখেছিলে আমার আম্মু নিজ হাতে থেকে সে আংটি খুলে তোমাকে দিয়েছিল। আর কি বলেছিলেন আংটিটা খুব যত্ন করে রেখো। এই দিলে তার প্রতিদান? দিলাম প্রতিদান। তোর সাথে বিয়ের পর আমি কি পেয়েছি? কিছুই না। আর তুই কিছুই দিতে পারবিও না। আমার জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত ছিল তোকে বিয়ে করা। আমার জীবনটা নষ্ট করে দিলি। এই দেখ আংটি, এটা কোনো সোনার আংটি নয়, এটা হচ্ছে ডায়মন্ড, যা কখনো তুই চোখে দেখিসনি। এই টাকার কাছে হেরে গেল তোমার ভালোবাসা। যদি তোমার টাকাওয়ালা ছেলে দরকার ছিল, তাহলে আমাকে কেন বিয়ে করলে? তখন তো বুঝিনি এত কিছু। আজ টাকা থাকলে সবকিছু পাওয়া যায়। ভালোবাসা পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। দেখো, এসব পাগলামো করো না। তোমার বোঝা উচিত এখন তুমি একজন বিবাহিতা মেয়ে। আর মাত্র 1 বছর বাকি আছে আমার লেখাপড়া শেষ হবার। তারপর আমি একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে যাব। একটা চাকরি করব, তোমার সব চাহিদা পূরণ করব। আমাদের সুখের দিন ফিরে আসবে। স্বপ্ন দেখতে থাকো। তোমার স্বপ্ন কখনো পূরণ হবে না, আর আমার স্বপ্ন প্রায় পূরণ হতে চলেছে। কেন হবে না? আর পূরণ হতে চলেছে মানে? মানে খুব সোজা, আমি সুভাষকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে। কি? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। তোমার মাথা ঠিক আছে মধু? তুমি কি বলছো তুমি বুঝতে পারছো তো? হ্যাঁ, আমি সব বুঝেই বলতেছি। মধু, একটু বেশি হয়ে যাচ্ছে না তো? তোমার কি মনে হচ্ছে না তুমি একটু বেশি করে ফেলছো? না, আমি একটুও বেশি বলিনি। আর এইভাবে তোমার সাথে আমার সংসার করা সম্ভব না। তাহলে কিভাবে সম্ভব? তোমার সাথে কোনোভাবেই সম্ভব নয়। তুমি আমাকে কি দিয়েছো? আমার কি চাহিদা পূরণ করেছো তুমি? কিছুই নয়। তোমার জন্য আমি আমার ফ্রেন্ডদের সামনে মুখ দেখাতে পারিনি। যেই সব ফ্রেন্ড কোনোদিন আমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারতো না, আজ সেই ফ্রেন্ডরা আমাকে অ্যাভয়েড করছে। প্রকৃত বন্ধু কখনো নিজের বন্ধুকে ছেড়ে চলে যেতে পারে না। তারা দুঃসময়ে তার ফ্রেন্ডকে একা ছাড়তে পারে না। ওরা তোমার আসল ফ্রেন্ড না। আমার ফ্রেন্ডদেরকে নিয়ে কোনো ধরনের আজে বাজে মন্তব্য করবে না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি এভাবে আমাদের সুখের সংসারটা ভেঙে দিও না প্লিজ। হ্যাঁ, সুখের সংসার তোমার কাছে সুখের সংসার হলে আমার কাছে মোটেও সুখের সংসার না। এমন সময় মধু বলল, আমি চাই তুমি আমাদের মাঝ থেকে সরে যাও। তুমি সরে গেলে আমি সুভাষকে বিয়ে করে ফেলবো। এটা শুনে আমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারলাম না। বাসা থেকে বের হয়ে ভার্সিটি চলে আসলাম। কিরে বন্ধু, আজ হঠাৎ হলে কি মনে করে? না, এমনিতেই তোদের সাথে আড্ডা দেওয়া যাবে তাই চলে আসলাম। আজ এখানেই থাকবো। আরে, এত খুশির খবর? ওরা সবাই যে যার মতো আড্ডা দিচ্ছে, আমি রুমে বসে সিগারেট টানছি। মন খারাপ? না, এমনিতেই ভালো লাগছে না। শোন, আমাদের কিছু লুকাবি না, সব বল কি হয়েছে। আসলে বন্ধু, আমি বিয়ে করেছি অনেক দিন হয়েছে। কথা শোনার পর ওরা আমাকে মারতে শুরু করলো। আর এরা সবটুকু শোন, তারপর মারিস। তারপর ওদের সব বললাম। আমার কথা শুনে ওরা সবাই অবাক। বন্ধু, ফাইনাল পরীক্ষার ডেট দিয়ে দিছে, আগামী মাসে পরীক্ষা। আব্বে শালা, আমি আছি টেনশনে আর তুই আসিস পড়া নিয়ে। আসলে সব বেশে এরকম দু একটা হারামি থাকে। কি করা যায় বন্ধু এখন? আমি ওকে খুব ভালোবাসি, আর মধু অন্য কারো হবে সেটা আমি মানতে পারছি না। প্লিজ তোরা কিছু কর। এক কাজ করি, যার সাথে মধুর রিলেশন তাকে একটু ধুয়ে দেই। আইডিয়া খারাপ না। হঠাৎ ফোন এলো, দেখে আঙ্কেল ফোন করেছে। হ্যালো আঙ্কেল। ফাহাদ, তুমি যেখানে থাকো না কেন, তাড়াতাড়ি আল হারামাইন হাসপাতালে চলে আসো। আঙ্কেল কি হয়েছে? মধু হাসপাতালে। কথা শোনার পর আমি দ্রুত হল থেকে বেরোচ্ছি। যেতে যেতে 2 ঘন্টা লেগে গেল। আঙ্কেল কি হয়েছে মধুর? আমিও কিছু বুঝতেছি না। হঠাৎ মধু মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে গেল, তাই ডাক্তারের কাছে নিয়ে এলাম। ডক্টর কি বলেছে? এখনো কিছু বলেনি। আপনি রুগীর কি হন? জি, আমি বাবা হই, আরও আমার জামাই। আমার মেয়ের কি অবস্থা? তাহলে আগে মিষ্টি খাওয়ান, মিষ্টি না খাওয়ালে কিছু বলবো না।
দেখেন এমনিতে অনেক টেনশনে আছি, তার উপর আমি মজা করছেন, তার উপর আপনি মজা করছেন। প্লিজ বলেন মধুর কি হয়েছে? মধু মা হতে চলেছে। হ্যাঁ সত্যি? আপনি দাঁড়ান, আমি এক্ষুনি মিষ্টি নিয়ে আসছি। তারপর ডক্টরকে মিষ্টি খাইয়ে আমি মধুকে দেখতে গেলাম রুমে। আঙ্কেল ওর পাশে বসে আছেন। মধুর মুখ দেখে বোঝা যাচ্ছে সে মা হওয়াতে মোটেও খুশি না। আমি রুমে যেতেই মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। এখন কেমন আছো? খুব আস্তেই বলল। আঙ্কেল বসা, তাই ফর্মালিটির জন্য বলেছে মনে হয়। ডাক্তার, মধুকে বাসায় নিতে পারবো? হ্যাঁ, নিতে পারবেন। আর এখন থেকে মধুকে কোন ধরনের কাজ করতে দিবেন না? জি অবশ্যই। তারপর আমরা মধুকে নিয়ে বাসায় আসলাম। রুমে যাচ্ছি, হঠাৎ বললেন, ফাহাদ, ডাক্তার কি বললো মনে নেই? জি আছে, মধুকে কোনো কাজ করতে দেওয়া যাবে না। তাহলে ও যে শিবে উপরে উঠবে, এতে মধুর অনেক কষ্ট হবে। যাও, কোলে করে নিয়ে যাও। জি আঙ্কেল। তারপর মধুকে কোলে করে রুমে নিয়ে গেলাম। এই কয়েকদিনে মধু বাইরে যায়নি। সুভাষ মাঝে মাঝে কল দিত। আমি কিছু বললে আমার সাথে ঝগড়া শুরু করে দিত। আমি শুধুমাত্র আমার বাচ্চার দিকে চেয়ে সব সহ্য করছি। দেখতে দেখতে আমার এক্সামও চলে আসলো। আমি লেখাপড়ায় ফোকাস দিলাম। নানা টেনশনের মাঝেও পরীক্ষাটা ভালোভাবে শেষ করলাম। আমাদের ডিপার্টমেন্টের সবাই ক্যাম্পাসে বসে আছি। সবাই বলল, আজ এখান থেকেই ঘুরতে যাব। চল ঘুরতে যাব, কিন্তু কোথায়? চল না, জাফলং থেকে ঘুরে আসি। আজ রাত সেখানেই থাকবো, একটু মজা করব। এখন আর পড়ার প্যারাটা নেই। সবাই রাজি? এই আইনস্টাইনের বাচ্চা, তুই কি যাবি? আর হাতে কি? দেখছিস না, হাতে বই আছে। তোরা যখন বলেছিস তাই যাব। আর হলে থেকে দুটো বই নিয়ে আসি, ওখানে গিয়ে পড়ব। ভাই তোর পায়ে পড়ি, বই আনতে যাইস না। আজকের দিন বাদ দে। আমি কথা দিচ্ছি, তোর কবরে আমি অনেকগুলো বই দেব। বন্ধু, তোরা গাড়ি রিজার্ভ কর, আমি আর ফাহাদ আসছি। কি হয়েছে তোর আবার? আরে আমার গফরে কইছিলাম লাস্ট পরীক্ষার পরে পার্কে দেখা করবো আর ঘুরবো। এখন হঠাৎ এই প্ল্যান হয়েছে? ওর সাথে দেখা করে চলে আসবো। তাহলে তুই যা, আমি গিয়ে কি করব? আরে তুই গেলে তাড়াতাড়ি চলে আসতে পারবো, নাইলে ও আমাকে আসতে দেবে না। সাথে পার্কে গেলাম, দেখা করে চলে আসলাম। হঠাৎ আমার চোখ এক কাপলের দিকে গেল। তারপর যা দেখলাম তা দেখে আমার সমস্ত শরীর শীতল হতে শুরু করলো। মধু আর সুভাষ এক বেঞ্চে বসে আছে বললে ভুল হবে। সুভাষ মধুর কোলে মাথা রেখে শুয়ে আছে, আর মধু ওর চুলে বিলি কাটছে। ছি মধু, ছি! ও এতটা নিচে নামতে পারলো। ঘরে স্বামীকে রেখে বাইরে অন্য পুরুষের সঙ্গে। আমার মাথার কাজ করছে না, মাথাটা ঘুরছে। আমার এই অবস্থা দেখে রনি বলল, কিরে, কি হয়েছে তোর? না রে, কিছু না, মাথা ঘোরাচ্ছে। চল ডাক্তারের কাছে নিয়ে যাই। না ঠিক আছে, আমাকে হলে নিয়ে যা, গিয়ে রেস্ট নেই, এমনিতেই ঠিক হয়ে যাবে। হলে যাবি মানে? তোর কি বাসা নেই? আর জাফলং ট্যুরের কি হবে? বন্ধু তোরা যা, আমি যেতে পারবো না। আয়, শুধু এমনিতেই ঠিক হবে। তারপর ভার্সিটি চলে আসলাম। বাস চলে এসেছে। আমরা যাওয়া মাত্রই ওরা বলল, তাড়াতাড়ি ওঠ, দেরি হয়ে যাচ্ছে। ওকে যা তুই, পরে দেখা হবে। পরে দেখা হবে মানে? তুই আয় বলছি। তারপর ওদের জোড়াজোড়িতে বাসে উঠলাম। বাসের ভিতর সবাই গান গাচ্ছে, আড্ডা দিচ্ছে। আমি একদম পিছনের সিটে বসে মন খারাপ করে বাইরের দিকে চেয়ে আছি। কিছুই ভালো লাগছে না। বারবার মধুরের কাহিনী চোখে চোখে ভাসতে লাগলো। আর গতদিনের ওই কথাটা কানে বিষ মন্ত্রের মতো জ্বালা দিতে লাগলো। তুই আমাদের মাঝ থেকে সরে গেলে আমি আর সুভাষ বিয়ে করে ফেলবো। এই কথার স্পষ্ট অর্থ দাঁড়ায় যে মধু আমার কাছে ডিভোর্স চাচ্ছে। কিরে, নামবি না? সারা পথ তো একটি কথাও বলিসনি, এখন কি বাস থেকেও নামবি না? এসব চিন্তা করতে করতে কখন যে জাফলং চলে এসেছি খেয়ালই করিনি। হ্যাঁ, নামছি। আচ্ছা, তোর মাথা ব্যথা কমছে? হ্যাঁ, কমেছে। তারপর আমরা সবাই জাফলংয়ের অপরূপ সৌন্দর্য দেখতে লাগলাম। প্রথমে মন খারাপ থাকলেও প্রকৃতির এই রূপ দেখে মন ভালো হয়ে গেল। সারাদিন অনেক ঘোরাফেরা করে বিকেলে সবাই সিলেট আসলাম। আমি আর মধুদের বাসায় না গিয়ে সোজা আমার গ্রামের বাড়িতে চলে আসলাম। হুট করে বাড়িতে চলে আসায় আম্মু খুব অবাক হয়েছে। আরে ফাহাদ, তুই আসার আগে বলবি না? না আম্মু, সারপ্রাইজ দিলাম। তা বৌমা কোথায়? মধুর কথা বলতে মন খারাপ হয়ে গেল। ও আম্মু, ওর পরীক্ষা চলছে তো তাই আসতে পারিনি। আম্মুকে এসব বিষয়ে বুঝতে দিলাম না। ও আচ্ছা, তুই এসেছিস, খুব ভালো হয়েছে। অনেক দিন হয় বাড়িতে আসিসনি, সেই গেলে আর এখন এলে। আচ্ছা যা, ফ্রেশ হয়ে খেতে আয়। তারপর ফ্রেশ হয়ে এসে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে গেলাম। কিন্তু ঘুম তো আসছে না। বারবার মধুর এই কথাগুলো বুকের মধ্যে হাতুড়ির আঘাতের মতো আঘাত আনতে লাগলো। আমি কি করব এখন?
মধুকে কি ডিভোর্স দেব? কিন্তু আমি যে ওকে খুব ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু মধু তো আমাকে সহ্য করতেই পারে না। সে সুভাষকে ভালোবাসে। মনে হয় আমার থেকে মধু সুভাষের কাছেই বেশি সুখে আছে, তাই সে আলাদা হতে যাচ্ছে। হ্যাঁ, আমি মধুকে ডিভোর্স দিয়ে দেব। সুভাষের সাথে থাকলে মধু সুখে থাকবে, আর মধুর সুখ মানে আমার সুখ। হঠাৎ আঙ্কেলের ফোন এলো। হ্যালো আঙ্কেল। বাবা, কোথায় তুমি? এত রাত হয়ে গেল, বাসা আসলে না? মধুকে জিজ্ঞেস করলাম, সেও জানে না। কোথায় তুমি? আঙ্কেল, আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে যাবে ভালো, কিন্তু বলে তো যাবে। সরি আঙ্কেল, আমি আগামীকালকে চলে আসব। তারপর ফোন কেটে দিলাম। এখানে একটা জিনিস খুব পরিষ্কার, যে মধু আমাকে মোটেও চায় না, না হলে একবারের জন্য ফোন দিত। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবাই খেতে বসলাম। আম্মু আব্বু, একটা কথা বলবো? হ্যাঁ বল, কি বলবি? আমার এইমাত্র অনার্স শেষ হয়েছে। আশা করছি রেজাল্ট অনেক ভালো আসবে। এখন আমি মাস্টার্স করতে চাচ্ছি। সেটা বলার কি আছে? কিন্তু আমি একটা ডিসিশন নিছি কালকে রাতে। কি ডিসিশন? আমি মাস্টার্স দেশে করব না, বিদেশে করব। কি? কেন? প্লিজ আম্মু। তুই দেশের নামকরা বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পড়স। এখন তুই বাইরে গিয়ে কি করবে? আমার মনে হয় এখানে মাস্টার্স করলে ভালো হবে। আর তার উপর তোর বউ আছে। তুই বিদেশে চলে গেলে মধু একা থাকবে কিভাবে? আম্মু, মাত্র 2 বছরের ব্যাপার, না করো না প্লিজ। আর মধুকে আমি ম্যানেজ করব। আচ্ছা যা, ভালো বুঝেস কর। ধন্যবাদ আব্বু। তারপর আমি সিলেটে আসলাম। সিলেটে এসেই সোজা কোর্টে চলে আসলাম। কোর্টে এসে ডিভোর্সের অ্যাপ্লাই করলাম। তারা বলল কিছুদিনের মধ্যে পেয়ে যাব। তারপর জার্মানিতে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে মধুদের বাসায় চলে আসলাম। আচ্ছা, একটা কথা বলো তো, জি আঙ্কেল। মধু আর তোমার মাঝে কি কোনো ঝামেলা হয়েছে? আপনার এমনটা কেন মনে হলো? আমি কয়েকদিন থেকে লক্ষ্য করছি তোমাদের ভালো কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই। একজন আরেকজনের খবর জানো না। আমার পরীক্ষা ছিল তো, তাই পড়াশোনায় একটু মনোযোগ দিতে হয়েছিল, তাই এমনটা হয়েছে। আচ্ছা যাও, ফ্রেশ হও। জি আঙ্কেল। তারপর ফ্রেশ হয়ে রুমে শুয়ে আছি। কিছুক্ষণ পর মধু আসলো। আমার সাথে কোনো ধরনের কথা না বলে ওয়াশরুমের ভিতরে চলে গেল। আমি বিছানা থেকে উঠেই ছাদে চলে আসলাম। মধুদের ছাদটা খুব সুন্দর। ছাদের উপর বাগান আছে, তার উপর একটা দোলনা আর ব্রেঞ্চও রয়েছে। আমি ছাদে এসে দোলনায় বসে দোল খাচ্ছি। দোলনাতে খুব ভালো লাগছিল, তাই হঠাৎ ঘুম চলে আসলো। যখন ঘুম ভাঙলো তখন থেকে সকাল হয়ে আছে, আর আঙ্কেল সামনে দাঁড়িয়ে আছেন। তার মানে আঙ্কেল আমাকে ঘুম থেকে জাগিয়েছেন। ছাদে ঘুমিয়ে গেছি। ছাদে ঘুমিয়ে গেলে কেন? ছাদেই ঘুমিয়ে গেছি। আঙ্কেল, রাতে ছাদে এসে দোলনাতে বসেছিলাম, কখন যে ঘুম এসেছে বলতে পারিনি। তুমিও না, যাও ফ্রেশ হয়ে আসো। ফ্রেশ হয়ে রুমে বসে আছি, তখন কাজের মেয়েটা এসে বলল আঙ্কেল ডাকছেন খাওয়ার জন্য। আমি চলে আসলাম। নিচে এসে দেখি টেবিলে আঙ্কেল আর মধু বসে আছে। যাক, অনেকদিন পর মধুর সাথে খাবার খেতে পারবো। খাবার খাওয়ার সময় মধু একটা কথা বলল না, আমিও কোনো কথা বলিনি। কেন জানি না, কথা বলতে ইচ্ছে করছিল না। মধু খাওয়া শেষ করে ভার্সিটি চলে গেল, আর আমি রুমে চলে আসলাম। দুপুরের দিকে আমার ফোনে একটা মেসেজ আসলো। মেসেজ দেখে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে এত তাড়াতাড়ি আমাকে ভিসা ইন্টারভিউর জন্য ডাকবে। কালকে আমার ইন্টারভিউ, তাই আজই ঢাকায় যেতে হবে। সব কাপড় প্যাক করছিলাম, তখন আঙ্কেল বললেন, কোথায় যাবে নাকি? জি আঙ্কেল, আমার ঢাকায় যেতে হবে একটা ইন্টারভিউ দিতে। ফিরবে কবে? এই 2 দিনের মধ্যে ফিরে আসবো। যথারীতি ঢাকা গিয়ে ভিসা ইন্টারভিউ দিলাম। আমার সব কিছু ভালো থাকায় আর ইন্টারভিউ ভালো পারায় ভিসাও হয়ে গেল। তারা বলল কালকের মধ্যে টাকা জমা দিতে পারলে 1 সপ্তাহের মধ্যে ভিসা পেয়ে যাব। আব্বুকে ফোন করে বললাম টাকা পাঠাতে। তিনি টাকা দেওয়ায় আমি ওই দিনই টাকা জমা দিয়ে দিলাম। পরদিন গ্রামের বাড়িতে চলে আসলাম, কেননা কিছুদিন পর চলে যাব দেশ ছেড়ে, তাই পরিবারের সাথে কিছু সময় কাটিয়ে যাই। আম্মা আব্বুকে এই বিষয়ে মধু আর আঙ্কেলের থেকে গোপন রাখার জন্য বললাম। বাড়িতে 4 দিন থাকার পর সিলেট মধুদের বাসায় গেলাম। ওখানে গিয়েও কাটিয়ে নিয়ে কয়েকদিন মধুদের বাসায় থাকতে লাগলাম আর ভিসার অপেক্ষা করতে লাগলাম। এভাবে আমার কষ্টময় দিন পার হচ্ছে। মধুর সাথে টুকটাক কথা হয়। মধু সবসময় সুভাষের সাথে ফোনে কথা বলতে থাকে। 8 দিনের মাথায় আমার ভিসাও চলে আসলো। পরের দিন গিয়ে বিমানের টিকিট কেটে বাসায় ফিরলাম। কালই দেশ ছেড়ে চলে যাব। আব্বু আম্মুকে জানিয়ে দিলাম। সন্ধ্যাবেলা গিয়ে শপিং শেষ করে বাসায় ফিরলাম। রাতে বাসা থেকে বের হয়ে গেলাম। যাওয়ার আগে মধুকে এক নজর দেখতে ভুল করলাম না। ড্রয়ার থেকে পেন ড্রাইভটিও নিলাম। পরের দিন সকালে জার্মানির উদ্দেশ্যে পাড়ি জমালাম। পরদিন সকালে মধু ঘুম থেকে উঠে আমাকে পেল না। মনে মনে ভাবলো অন্য সব দিন তো বাসায় থাকে, তাহলে আজ কোথায় গেল? মনে হয় ভার্সিটি গেছে।
কিন্তু ভার্সিটি তো শেষ, তাহলে কোথায় গেল? আবার পরক্ষণে ভাবলো, ধুর, আমি এত চিন্তা করছি কেন, যেখানে যাই যাক, আমার কি। তারপর মধু ভার্সিটি চলে গেল। এদিকে আমি জার্মানিতে এসেই আমার রুমে চলে আসলাম। আসলে দেশে থাকতে সব কিছু ম্যানেজ করে রেখেছিলাম, তাই রুম পেতে কষ্ট হয়নি। আমি রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে আছি। দেশের কথা খুব মনে পড়ছে। সবচেয়ে বেশি মনে পড়ছে মধুর কথা। ও স্মৃতিগুলো মনে পড়ছে। মনে পড়ছে ওর সাথে কাটানো 6টি মাস। কেমন করে পারলো বলতে এসব কিছু মনে করতে আর চাচ্ছি না। আপাতত এসব কিছু ভুলে গিয়ে আমার পড়াশোনায় ফোকাস দেওয়া উচিত, তাতেই মঙ্গল। 2-4 দিন রেস্ট নিয়ে ভার্সিটি ভর্তি হব। এদিকে মধু সারাদিন সুভাষের সাথেই ঘোরাফেরা করছে। আচ্ছা বাবু, আমরা বিয়ে করব কখন? এই তো বাবু, আর কিছুদিন পর। ওই কুত্তাটার সাথে ডিভোর্সটা হয়ে যাক, তারপর আমি আর সুভাষ বিয়ে করে নেব। বাবু, আমি আর পারছি না, কতদিন এইভাবে দূরে দূরে থাকবো। তোমাকে আমার কাছে পেতে খুব ইচ্ছে করে বাবু। আমারও তো খুব ইচ্ছা হয়। তাহলে আমি এক কাজ করি, আমার আম্মু আব্বুকে তোমার বাসায় বিয়ের জন্য পাঠাই। না বাবু, এখন না। তার মানে তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না? আমি তোমাকে অনেক লাভ করি বাবু। তাহলে বিয়ের প্রস্তাব পাঠাবো কখন? বাবু, আমাকে 1 মাস সময় দাও। 1 মাস পর তুমি আর আমি বিয়ে করব, কিন্তু একটা শর্ত আছে। 1 মাস পর বিয়ে করব? এর থেকে খুশির খবর আর কি হতে পারে। হ্যাঁ, তোমার যা সত্য আছে সব সত্যে আমি রাজি। তাহলে শোনো আমার শর্ত। আমাদের বিয়েতে কোনো ধরনের আয়োজন করা যাবে না, কাউকে জানানোও যাবে না। আমি আর তুমি বিয়ে করব একটি কাজী অফিসে গিয়ে। এটা কেমন কথা? জানো না আমার বাবা কত বড় বিজনেসম্যান? পুরো দেশ জুড়ে তার অসংখ্য বন্ধুবান্ধব রয়েছে, আর আমি তার একমাত্র ছেলে হয়ে তাদের না বলে বিয়ে করলে কি হবে তুমি ভেবে দেখেছো? সব বন্ধুবান্ধবের সামনে আব্বুর মাথা কাটা হয়ে যাবে। প্লিজ এমন করো না। সবই তো চাই তাদের বিয়ে ধুমধাম করে হোক, সারা দেশ জানুক। আর তুমি লুকাচ্ছ কেন? এই বলে মধু মন খারাপ করে সেখান থেকে বাসায় আসতে শুরু করলো। কিছুক্ষণ পর মধুর ফোনে একটা মেসেজ আসলো, উইথ ইউ বেবি। মেসেজ পড়ে মধুর আনন্দ দেখে কে, কিন্তু হঠাৎই মনে পড়লো, আমার পেটে তো ফাহাদের বাচ্চা, আর আমি বিবাহিতা। এই কথা শুনলে সুভাষ কখনো আমায় বিয়ে করবে না। আজ একটা বিহিত করেই ছাড়বো। 2-3 দিনের ভেতরে বাচ্চা অ্যাবর্শন করতে হবে, আর খুব দ্রুত আমাকে ডিভোর্স পেতে হবে। মধু রেগে মেগে বাসায় আসলো। বাসায় এসে আমাকে খুঁজতে লাগলো। সারা বাসা খুঁজে আমায় পেল না, তাই রাগে শুয়ে পড়লো। সন্ধ্যার পর আঙ্কেল আসলেন। মধুমা, ফাহাদ কই? ওকে আজ সারাদিন থেকে দেখছি না, কোথায় গেছো? বাবা, আমি জানি না তো কই গেছে। যাও এখান থেকে, আর ফাহাদ ফাহাদ করো না তো। আচ্ছা, যাচ্ছি। কি যে হলো ছেলেটার, কই যায় কোথায় যায় কাউকে কিছু বলে চায় না। আগে তো এখন ছিল না, সারাদিন বই নিয়ে বসে থাকতো, বাইরে খেলায় যেতেও বলে যেত, আর এখন দিনের পর দিন বাইরে থাকে, কাউকে বলে না, ফোনও অফ করে রাখে। মধু মাঝরাতে ঘুম ভেঙে গেল। মোবাইলে তাকিয়ে দেখে রাত 2টা। এখন আমি বাসায় ফিরিনি। মধুর একটু চিন্তা হলো। বাড়ি থেকে এসেছি 2 দিন হলো, তাই এখন তো আর বাড়িতেও যায়নি, তাহলে গেলাম কোথায়? মধু এসব ভাবতে ভাবতেই ফাহাদের নাম্বারে কল দিল, কিন্তু ফোন সুইচ অফ দেখাচ্ছে। তারপর মধু ঘরের লাইট জ্বালিয়ে পানি খাওয়ার জন্য টেবিলে গেল। পানি খেয়ে যখনই গ্লাস টেবিলে রাখতে যাবে, তখনই টেবিলের উপর একটা চিঠি মুখে ভাসলো। পানি খেয়ে যখনই গ্লাস টেবিলে রাখতে যাবে, তখনই টেবিলের উপর একটা চিঠি দেখতে পেল। আজব, আমার আমি চিঠিকে রাখলো। দেখে তো কি আছে চিঠিতে। মধু চিঠিটি খুলল। প্রিয় মধু, আশা করি খুব ভালো আছো, আর ভালো তো থাকবেই। ভালো থাকার জন্য আমাকে ছেড়ে সুভাষকে বকে নিছো। তুমি যে এখন চিঠি পড়ছো, এই সময় আমি তোমার থেকে অনেক দূরে আছি, বহু দূরে। দোয়া করি সবসময় সুখে শান্তিতে আর হাসি খুশি থাকো সারা জীবন। আর একটা অনুরোধ তোমার কাছে, যদি তোমার ভিতর সামান্য পরিমাণ মানবতা থাকে, তাহলে আমার বাচ্চাটা যত্ন নিও প্লিজ। আর হ্যাঁ, কয়েকদিনের মধ্যে আমাদের ডিভোর্স পেপার পেয়ে যাবে। ভালো থেকো। এটি তোমার অবহেলিত স্বামী ফাহাদ। চিঠিটা পড়ে মধু যে পরিমাণ খুশি হয়েছে, সুভাষ বিয়েতে রাজি হওয়াতেও এত খুশি হয়নি। যাক, এতদিনে বজ্জারটা পিছু ছুটেছে। মধু চিল্লে চিল্লে হাসতে থাকে। মধুর হাসির শব্দ শুনে আঙ্কেল ঘুম থেকে উঠে মধুর রুমে গেলেন। কিরে, কি হয়েছে তোর? এত রাতে উচ্চস্বরে হাসছিস কেন? আবু, আজ থেকে আমি মুক্ত। ফাহাদকে পিছু ছুটাতে পেরেছি। এখন মনের মধ্যে একটা আলাদা অনুভূতি ফিল হচ্ছে। কি বলতে চাচ্ছিস তুই? ওর সাথে আমি সংসার করতে অতিষ্ঠ হয়ে উঠেছি, তাই কিছুদিনের মধ্যে আমাদের ডিভোর্স হয়ে যাবে। আমাকে মারলে তুমি? মারলাম। জন্মের পর কখনো তোর গায়ে হাত তুলিনি, আজ তুলতে বাধ্য করেছিস তুই। যা চেয়েছিস তাই দিয়েছি।
এটাই আমার সবচেয়ে বড় ভুল। তুই বিয়ে করা কি ছেলে খেলা ভেবেছিস যে আজ ডিভোর্স হয়ে যাবে, কাল আমার বিয়ে হয়ে যাবে? আর তুই ভুলে যাস না, তোর ভিতরে আরও একটি প্রাণ আছে। কিছুদিন পর তুই মা হতে চলেছিস, আর এখন তুই এই সিদ্ধান্ত নিবি আমি ভাবতেই পারিনি। আব্বু, এত কিছু আমি শুনতে চাই না। আমি আগামী মাসে সুভাষকে বিয়ে করব, ব্যাস। এই সুভাষ আবার কে? যাকে আমি ভালোবাসি। তবে একটা কথা শুনে দেখ, তোদের ডিভোর্স হয়ে গেলে তুই শুধু ফাহাদের থেকে আলাদা নয়, আমার থেকেও আলাদা হয়ে যাবে, কথাটা মনে রাখিস। এই বলে আঙ্কেল রাগে নিজের রুমে চলে গেলেন। আঙ্কেলের এত কথা শোনার পরও মধু তার সিদ্ধান্তে অনড়। পরদিন সে একটা হাসপাতালে গেল। আপনার কি সমস্যা? জি, আমি বাচ্চা অ্যাবর্শন করতে চাই। কয় মাসের? 6 মাসের। সরি, আমরা এসব পারবো না। আমরা ডাক্তার, কোনো খুনি হতে পারবো না। তারপর মধু ডাক্তারকে অনেক টাকার লোভ দেখিয়ে রাজি করিয়ে নিল। ঠিক আছে, আপনাকে কয়েকটি টেস্ট দিচ্ছি, এগুলো করান। ঠিক আছে। তারপর মধু কয়েকটি টেস্ট করলো। ডক্টর মধুকে কিছু ওষুধ লিখে দিয়ে বলল, এই ওষুধগুলো খাবেন আর 2 দিন পরে আসবেন। ঠিক আছে। 2 দিন পর মধু হাসপাতালে যাচ্ছে। বারবার আমার কথাটি তার মনে পড়ছে, আমার বাচ্চাটা যত্ন নিও। কিন্তু মধুর করার কিছু নেই। সুভাষকে বিয়ে করতে হলে তাকে অ্যাবর্শন করতেই হবে। মধু হাসপাতালের গেটের ভেতর ঢুকছে। তারপর ডক্টরের কাছ থেকে সব কিছু শেষ করে মধুকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে। এমন সময়ই সুভাষ মধুর দুগালে থাপ্পড় মারল। ছি মধুর, ছি, তুমি আমাকে এত বড় ধোকা দিয়েছো, তুমি আমার সাথে প্রতারণা করেছো, আমি ভাবতেই পারছি না। আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, আর তুমি আমাকে ধোকা দিলে। তুমি তো আমাকে প্রপোজ করেছিলে। হ্যাঁ মানছি, আমি তোমাকে প্রপোজ করেছি, তোমাকে পাওয়ার জন্য কত কিছুই না করেছি। তবে তুমি যে বিবাহিতা সে কথা আমাকে গোপন করলে। তার থেকে বড়, তুমি মা হতে চলেছো, তারপরেও আমার সাথে প্রেম করতে রাজি হয়েছিলে। তুমি যে এত বাজে মেয়ে, আগে জানলে আমি কখনো তোমাকে ভালোবেসে আমার সময় নষ্ট করতাম না। নিশ্চয়ই তোমার মনে প্রশ্ন জেগেছে যে আমি এত কিছু জানলাম কি করে, তাই না? তাহলে শোনো, যে আব্বুকে না জানিয়ে আমি তোমার নষ্ট মেয়েকে বিয়ে করতে চাচ্ছিলাম, আজ তার জন্যই আমি বেঁচে গিয়েছি। তুই সেদিন হসপিটালে এসে তোর প্রেগনেন্সি টেস্ট করে বেবি অ্যাবর্শন করতে চাচ্ছিলে, সেদিন হঠাৎ করে আমার আব্বুর হার্ট অ্যাটাক হয়। আমি তাড়াতাড়ি তাকে এই হাসপাতালে নিয়ে আসি। আমার আব্বুকে ডাক্তার অপারেশন থিয়েটারে নিয়ে গেল। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসলো। ডক্টর, আমার আব্বুর খবর কি? উনি ঠিক আছেন তো? আল্লাহর অশেষ কৃপায় এ যাত্রায় বেঁচে গেলেন, কিন্তু আবার হলে বিষয়টি খুব গুরুতর পর্যায়ে চলে যাবে। আর আপনি আমার কেবিনে আসুন। জি ডক্টর। তারপর আমি ডক্টরের কেবিনে গেলাম। আপনার আম্মু আসেননি? উনি বেঁচে নেই। সরি ফর দা। আর শুনুন, এখন থেকে ওনাকে আর কোনো ধরনের টেনশন করতে দিবেন না। আপনার বাবার প্রচুর রেস্টের দরকার, সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবেন। জি ডক্টর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ বলে চেয়ার থেকে যখনই উঠতে যাব তখনই একটি ফাইলের দিকে আমার নজর গেল। ফাইলের উপরে লেখা ফাতেমা আক্তার মধু। মধুর নাম কেন? আমার মধুর আবার কিছু হলো না তো? ডক্টর, জি বলুন। এই ফাইলটা একটু দেখাবেন প্লিজ? সরি ফর দ্যাট, ওনার ফাইল আমি দেখাতে পারবো না, এটি একটি প্রাইভেট কেস। প্লিজ ডক্টর, ও আমার হবু বউ, কিছুদিন পর আমরা বিয়ে করব। এই কথা শোনার পর ডক্টর আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে যা বলল তা শোনার পর আমার কান স্তব্ধ হয়ে গিয়েছিল। কিছুদিন পর বিয়েই যখন করবেন তখন বাচ্চা অ্যাবর্শন করছেন কেন? কি বাচ্চা? বাচ্চা কোথা থেকে আসবে? আমি তো একমাত্র একদিন শুধু কিস করেছি, এতে বাচ্চা কি করে? তারপর হাসপাতাল থেকে এসে তোমার খোঁজ নিয়ে সব কিছু জানতে পারি। আমার ঠিক ওই মুহূর্তে মনে হচ্ছিল তোমাকে খুন করে ফেলবো, কিন্তু করিনি। কেন জানো? কারণ তুমি সারা জীবন এভাবে নিজের পাপের অগ্নিগর্তে নিজে সারা জীবন জ্বলে ছাই হবে। আমি তোমাকে খুন করলে তুমি বেঁচে যেতে আর ফেঁসে যেতাম আমি। আমি এত বোকা না। আর আমি যেটা শুনেছি, তোমার হাজবেন্ড মনে হয় না তোমাকে আবার ফিরিয়ে নেবে। তোমার হাজবেন্ডকে অনেক খুঁজেছি তার কাছে সরি বলার জন্য, কিন্তু পাইনি। তাকে কখনো পেলে আমার পক্ষ থেকে সরি বলে দিও। আসি এখন, বাই। কি হলো, আসুন তাড়াতাড়ি। ডক্টরকে কিছু না বলে মধু কেঁদে কেঁদে বাসায় চলে আসলো। এখন আসি আমার দিকটায়। আজ আমি ভার্সিটি গেলাম। টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিকে চান্স পেয়েছি। ভর্তি সব কার্যক্রম সম্পন্ন করে আসলাম। ওরিয়েন্টের ক্লাস শুরু হবে আগামী সপ্তাহে। 4 দিন বাকি আছে।
আমি পড়াশোনার পাশাপাশি একটা জবও জোগাড় করে নিই। জার্মানিতে বেশ ইনকাম করার সোর্স আছে। বোঝা যাচ্ছে মাসে 1 থেকে 1.5 লাখের মতো ইনকাম করা যাবে। আমি বড়লোক হয়ে যাব, টাকা পয়সা গাড়ি বাড়ি সবই করতে পারবো। মধুকে দেখিয়ে দেব আমিও পারি। এসব ভাবতে ভাবতে নিজের বাসায় চলে আসলাম। ভার্সিটিতে গিয়ে একটা ফ্রেন্ড হয়েছিল, নাম তন্ময়। ওর বাড়ি হচ্ছে গুজরাট, ইন্ডিয়াতে। আমি বাসায় বিশ্রাম নিচ্ছি, তখনও ফোন দিয়ে বলল যে বাইরে বেড়াতে যাবে। তারপর আমি ওর সাথে চলে গেলাম বেড়াতে। নতুন দেশ, নতুন জায়গায় আসতে পেরে মনে খুব আনন্দ বিরাজ করছিল। এখানকার পরিবেশটা খুবই মনোমুগ্ধকর, অনেক ভালো লাগলো। রাতে বাসায় ফিরলাম। এদিকে মধু বাসায় এসে দরজা বন্ধ করে কান্না করতে থাকে। দুপুর থেকে রাত পর্যন্ত কান্না করতে থাকে। মধুর কান্নার আওয়াজ শুনে আঙ্কেল মধু রুমের দরজায় নক করলেন। মধু দরজা খুলে দিল। কি হয়েছে? সারাদিন থেকে দেখছি কান্না করছিস। আব্বু আমাকে মাফ করে দিও। কেন, কি হয়েছে? আব্বু আমি সি 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 সি, তুই আমার নিজের মেয়ে হয়ে এসব করতে পারলি? প্লিজ আব্বু আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। ক্ষমা আমার কাছে নয়, ফাহাদের কাছে চা। মধু তাড়াতাড়ি ফোন বের করে আমাকে ফোন দিতে লাগলো, কিন্তু প্রতিবারই ফোন সুইচ অফ বলে। মধু হতাশ হয়ে পড়ে। আব্বু এখন কি হবে? ভাতকে কি আমি পাবো না? আমি কি করে বলবো? তোর আগে ভাবা উচিত ছিল। কালকে ওর বাড়ি থেকে আসবো, তারা বলতে পারবে ফাহাদ কোথায়। এখন ভাত খেয়ে নে। কাজের মেয়ে মধুর টেবিলের উপর খাবার রেখে দিয়ে গেল। মধু খাবার খাচ্ছে না, শুধু কান্না করেই যাচ্ছে। এভাবে কান্না করতে করতে রাত প্রায় 1টা হয়ে গেল। মধুর হঠাৎ মনে পড়ল আমার কথা। আমি বলেছিলাম আমার বাচ্চাটা যত্ন নিও। সে মনে মনে ভাবলো যদি আমি নিজেকে কষ্ট দিই তাহলে আমার বাচ্চাও কষ্ট পাবে। পরে উঠে সে ভাত খেয়ে নিল। ভাত খেয়ে বিছানায় বসে আছে আর ভাবছে, আমি ওর সামনে কোন মুখ নিয়ে যাব? আমি ওর সামনে কখনো যেতে পারবো না। আমি ওর যে বিশ্বাস ভঙ্গ করেছি তা কখনো ফিরিয়ে আনতে পারবো না। এখন আমাকে নিজের কাছে ঘৃণিত মনে হচ্ছে। এতটা নিচে নামতে পারলাম আমি। এখন যদি আমি ফাহাদের সামনে ভালোবাসা নিয়ে যাই তাহলে সেটা নিতান্ত হাস্যকর ছাড়া আর কিছুই নয়। আমি আমার ভুল বুঝে এখন ওকে ভালোবাসি, এটাও কখনো বিশ্বাস করবে না। আমি আর এই পৃথিবীতে থাকতে চাচ্ছি না। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আমার পাপের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যু। তারপর সে ফ্যানের সাথে একটা শাড়ি বেঁধে নিজের গলায় পেঁচালো। মধু যেই নিজেকে ফাঁসি দিতে যাবে তখনই নিজের পেটে থাকা বাচ্চার কথা আবার মনে পড়ে গেল। আমি নিজে যদি একা হতাম তাহলে নিজেকে মেরে ফেলতাম। আমি যে পাপী, আমার মরাটাই শ্রেয়। কিন্তু এই নিষ্পাপ বাচ্চাটার কি হবে? ও কি অপরাধ করেছে? আমার অপরাধের ফল আমার বাচ্চা ভোগ করবে কেন? এসব চিন্তা করে মধু নিজেকে আর ফাঁসিতে ঝোলাতে পারল না। এখন মধু আর ঘর থেকে বাইর হয় না, সারাদিন ঘরের মধ্যে বসে থাকে, কখনো হাসি খুশি থাকে না। আমার বাড়িতে গিয়েছিল কয়েকবার, কিন্তু আব্বু আম্মু আমার কথা কিছু বলেনি, কেননা তারা আমাকে প্রমিস করেছিল। এভাবে কেটে গেল আরও কয়েকটি মাস। আজ মধুর ডেলিভারি হয়েছে। ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে মধু। মধু তার সন্তানের মুখ দেখেই খুশিতে কেঁদে ওঠে। মা মেয়ে দুজনে বেশ ভালো আছে। মধু আর আগের ভার্সিটিতে যায় না। সে আমি যে ভার্সিটিতে পড়তাম সেই ভার্সিটিতে ট্রান্সফার হয়ে এসেছে। এখন সে ভার্সিটিতে ক্লাস করে। ভার্সিটিতে কোনো ছেলেদের সাথে কথা বলে না। আমার শেষ স্মৃতি মেয়েটিকে নিয়ে বেঁচে আছে। এভাবে কেটে যায় 4টি বছর। আমি মাস্টার্স কমপ্লিট করে জার্মানিতে একটা জব করি। এখন আমার অনেক টাকা পয়সা আছে, কিন্তু খুব বেশি সুখী নই। আব্বু আম্মু সবসময় বলে দেশে আসতে, কিন্তু দেশের কথা বললেই মধুর কথা মনে পড়ে যায়, তাই আর যাওয়া হয়ে ওঠে না। একদিন ফেসবুকে ঘাটাঘাটি করছি, হঠাৎ আমাদের ভার্সিটির পেজে একটা নিউজ দেখলাম। আগামী মাসে আমাদের ভার্সিটির সমাবর্তন অনুষ্ঠান, তাই সকল শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য আবদার করা হয়েছে। জার্মানি আসার পর থেকে কোনো ফ্রেন্ডদের সাথে কোনো প্রকার যোগাযোগ হয়নি, তাদের খুব মিস করেছি। আর ভার্সিটির সবচেয়ে আনন্দদায়ক দিন হলো সমাবর্তন অনুষ্ঠান, তাই আর নিজেকে এখানে টিকে রাখতে পারলাম না। অনুষ্ঠানের 2 দিন আগে দেশে রওনা দিলাম। এয়ারপোর্ট থেকে সোজা আমাদের বাসায় চলে আসলাম। বাড়িতে দরজায় নক করার পর আম্মু এসে দরজা খুলে অবাক হয়ে গেছেন। ফাহাদ, তুই আসার আগে আমাদের জানালি না কেন? সারপ্রাইজ কেমন দিলাম আম্মু? জানোস বাবা, আজ আমি অনেক খুশি। আমার ছেলে ফিরে এসেছে। হ্যাঁ, আমি অনেক খুশি তোমাকে পেয়ে। আর কখনো বিদেশে যাওয়ার নাম মুখে আনবি না। ঠিক আছে আম্মু, আর বিদেশে যাব না। আব্বু কোথায়? তোমার আব্বু বাজারে গেছে, এক্ষুনি চলে আসবে। তুই গিয়ে ফ্রেশ হ। ঠিক আছে। তারপর আব্বু বাসায় আসলে কুশল বিনিময় করলাম। রবিবার সকালে রওনা দিলাম ভার্সিটির উদ্দেশ্যে। খুব আনন্দ লাগছে, অনেকদিন পর বন্ধু বান্ধবীর সাথে দেখা হবে। সকাল 10টায় ভার্সিটি পৌঁছে গেলাম।
এ কি, আমাদের ব্যাচের কাউকে দেখছি না কেন? এই যে শোনো, ব্যাচ 24-এর স্টুডেন্টরা কোথায় বলতে পারবে? ওনারা সেফ ডিপার্টমেন্টের পেছনে মাঠে বসে আছেন। আচ্ছা, ধন্যবাদ। তারপর আমি ওদের ওখানে গেলাম। সবাই মাঠে বসে গোল হয়ে গান গাচ্ছে। আমি যেতেই সবাই আমাকে দেখে ভূত দেখার মতো আমার দিকে তাকালো। লিমন এসে আমাকে মারতে লাগলো। হারামি, এতদিন কোথায় ছিলি? তোরে কত খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোথাও পাইনি। কই ছিলি? তারপর সব বললাম, মধুর বিষয় ছাড়া। 11টার দিকে অনুষ্ঠান শুরু হলো। প্রথমে আমাদের সিনিয়র ব্যাচের স্টুডেন্টদের গাউন পরিয়ে মহামান্য রাষ্ট্রপতি সম্মাননা দিচ্ছেন। তারপর আমাদের দিলেন। সব স্টুডেন্টের পরনে কালো গাউন। দেখতে কি অপরূপ লাগছিল। আমাদের সম্মাননা দেওয়ার পর আমরা আমাদের নিজ আসনে বসে পড়লাম। হঠাৎ আমার চোখে ভাসলো একটা বাচ্চা মেয়ে কাঁদতেছে। বয়স আনুমানিক 3 থেকে 4 বছর হবে। আমি আবার ছোট বাচ্চাদের একদম পছন্দ করি না, কিন্তু আজ কেন জানি এই মেয়েটির প্রতি আলাদা মায়া কাজ করছে। এক অজানা আকর্ষণ টেনে নিচ্ছে মেয়েটির প্রতি। আমি ওর কাছে গেলাম। কি হয়েছে বাবু, কাঁদছো কেন? কেঁদো না আম্মু। আচ্ছা, তোমার আম্মু কোথায়? তারপর আমি ওকে কোলে নিয়ে বাইরে আসলাম। একটা দোকানে নিয়ে কয়েকটা চকলেট কিনে দিলাম। চকলেট পেয়ে মেয়েটির কান্না বন্ধ হয়ে গেল। আমি আবারও আমার আসনে ফিরে আসলাম। মেয়েটা আমার কোলে বসে চকলেট খাচ্ছে। কিরে, মেয়েটি কে? জানি না রে, কাঁদছিল তাই কোলে নিয়েছি। খুব কিউট, তাই না? হ্যাঁ রে, খুব কিউট। তোরে বলতে ভুলেই গেছি, আজ বিকেলে আমার বাসায় যেতে হবে। কেন? কি ভাবি, তুই বিয়ে করেছিস? হ্যাঁ, এই কয়েকদিন হলো। হারামি, আরও কয়েকটি দিন পরে করলে কি হতো? আমি এসে বিয়েটা খেতেই পারতাম। আমি কি জানি তুই আসবে? জানলে কি আর করতাম। চল। হঠাৎ মেয়েটি আম্মু আম্মু বলে চিৎকার করে উঠল। কোথায় তোমার আম্মু? মেয়েটা আঙ্গুল দিয়ে ইশারা করে সামনের দিকে দেখালো। আমি সে দেখলাম একটা মেয়ে সম্মাননা নিয়ে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। মনে হয় তার মেয়েকে খোঁজার জন্য তাড়াহুড়ো করছে, কিন্তু মেয়েটির মুখ দেখা যাচ্ছে না, শুধু পিছন দিক দিয়ে দেখা যাচ্ছে। লিমন, চল মেয়েটিকে তার মায়ের কাছে দিয়ে আসি। তারপর আমরা ওই মেয়েটি যেদিকে গিয়েছিল আমরা সেদিকে চললাম। কিছুক্ষণ পর একটা ক্লাসরুমে প্রবেশ করলাম। এখানে অনেক ছেলে মেয়ে বসে আছে। হঠাৎ সিমরান বলে একটু আওয়াজ হলো। সাথে সাথে আমার কোলে থাকা মেয়েটি আম্মু আম্মু বলে কাঁদতে লাগলো। আব্বু, তুমি কোথায় গিয়েছিলে? তোমায় কতক্ষণ ধরে খুঁজছি। আসো আমার কোলে। আপনার মেয়ে, আর দেখে শুনে রাখবেন। এই বলে যখনই মেয়েটির দিকে ঘুরলাম আমি তো অবাক। আমি পিছন ফিরে তাকাতেই মধুকে দেখে অবাক হয়ে যাই। মধু যে অবাক হয়নি তা নয়, মধু আমাকে দেখে আমার কাছে চলে আসতে চাইল, কিন্তু হঠাৎ কেন জানি কোনো অজানা বাধার কারণে থেমে গেল। দুজনের মধ্যে কোনো কথা নেই। মধু এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, আর আমি মধুর দিকে তাকিয়ে আছি। মধু ইউনিভার্সিটিতে কী করে? আর এই সন্তান কার? আমার না সুভাষের? এসব কনফিউজ নিয়ে ভাবছি। হঠাৎ আম্মু বলে বাচ্চাটি আওয়াজ করলো, আমার মেয়েকে দিন। এটা তোমার বাচ্চা? হ্যাঁ। নাম কি ওর? সিমরান। ও, এই বলে মধু আমার কোল থেকে সিমরানকে নিয়ে চলে গেল। আমি ওর দিকে চেয়ে আছি। খেয়াল করলাম মধু চোখের ওপর হাত ঘষছে, মনে হয় চোখের পানি মুছছে, কিন্তু পেছন থেকে আমি দেখতে পাচ্ছি না। ওর মেয়ের নাম সিমরান, খুব সুন্দর নাম, সিমরান। এটা তো আমার পছন্দ করা নাম। একদিন আমি ওকে বলেছিলাম, মধু জানো আমাদের মেয়ে হবে। কিভাবে বুঝলাম? আমার বিশ্বাস। আর আমার মেয়ের নাম সিমরান রাখবো, পরে কোনো ঝামেলা করতে পারবে না। ঠিক আছে, মেয়ে হলে তোমার পছন্দ করা নাম রাখবে, আর ছেলে হলে আমি নাম রাখবো। ওকে, তার মানে সিমরান আমার মেয়ে, আর মধু আমার মেয়েকে পৃথিবীতে নিয়ে এসেছে। ও সুভাষকে বিয়ে করেনি। এই কথাগুলো ভেবে খুব খুশি হলাম। পরেক্ষণে মধুর এমন বিহেভ দেখে মন খারাপ হয়ে গেল। ও এখন আমাকে ভালোবাসে না। যদি ভালোবেসেই থাকতো তাহলে আমার কাছে চলে আসতো, সিমরানকে নিয়ে চলে যেত না। আমি কিছু ভেবে পাচ্ছি না, আমার মাথা ঘোরাচ্ছে। এখান থেকে বের হয়ে মধুকে খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। শেষমেশ হতাশ হয়ে বন্ধুদের সাথে চলে আসলাম। কিরে বন্ধু, এত মনমরা কেন? কই মনমরা, আমি ঠিক আছি। তা আবার জার্মানি চলে যাবে নাকি? না, আর যাব না। তারপর তাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়িতে চলে আসলাম। এদিকে আমায় দেখার পর মধু বাসায় গিয়ে প্রচুর কান্না করতে লাগলো। মধুর কান্না শুনে আঙ্কেল এসে বললেন, কিরে মা, আজ এত বেশি কান্না করস কেন? আব্বু, ফাহাদকে দেখেছো? কি? কোথায় আর কখন? আব্বু, ভার্সিটিতে সমাবর্তনে দেখেছি। সিমরান ওর কোলে ছিল। আব্বু, কিভাবে বলবো ওকে? সেই মুখ কি আর আছে আমার? ও আমাকে এখন কখনো বিশ্বাস করবে না আব্বু। না আব্বু, তুমি কিছু বলিও না। আমি যেই পাপ করেছি সেই পাপের শাস্তি আমি পাচ্ছি, আর পেতেও চাই। আমি সারা জীবন ফাহাদকে ভালোবেসে যাব, তবে দূর থেকে, কখনো বুঝতে দিব না। আমি ভার্সিটি থেকে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বেরোচ্ছি।
তারপর সবাই একে একে বিদায় হলো। আমি বাড়ির দিকে হাঁটা দিচ্ছি, এমন সময় পেছন থেকে লিমন ডাক দিয়ে বলল, আমাদের বাসায় কবে আসবে? যাক না কিছুদিন। কিছুদিন মানে কি? তুই আগামীকালকেই আসবি। আচ্ছা ঠিক আছে। তারপর বাসায় ফিরছি। মধুর কথা খুব বেশি মনে পড়ছে। আজ বারবার শুধু মেয়েটার কথা মনে পড়ছে। সিমরান আমার মেয়ে তো। আল্লাহ, সিমরান যেন আমার মেয়ে হয়। আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না। প্লিজ তুমি আমার কাছে আমার সিমরানকে ফিরিয়ে দাও। আমি সিমরানকে নিয়ে সারা জীবন কাটিয়ে দেব। বাস ছেড়ে দিয়েছে। ড্রাইভার, গাড়ি থামান, আমি নামবো। আমাকে নামিয়ে দিন। সাথে সাথে বাস থেকে নেমে পড়লাম। সিমরানকে ছাড়া আমি বাসায় যেতেই পারছি না। বুকের বাঁ পাশে খুব ব্যথা করছে। মধু চলে যাওয়ার পর এই ব্যথা করেছিল কিছুদিন, তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু আজ খুব বেশি ব্যথা করছে সিমরানের জন্য। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 8টা বাজে। আশেপাশে কোনো রিক্সা বা গাড়ি দেখতে পেলাম না, তাই আমি দৌড়ানো শুরু করলাম। আধা ঘন্টা পর মধুদের বাসার সামনে দৌড়ে পৌঁছালাম। এই বাসাটা একসময় খুব পরিচিত ছিল, কিন্তু সময়ের পরিবর্তনে এটা অপরিচিত হয়ে উঠেছে। গেটের ভেতর প্রবেশ করে ঘরের বাহির থেকে সিমরান বলে চিৎকার করলাম। আমার চিৎকার শুনে আঙ্কেল আর মধু বাইরে আসলেন। মধু আমার দিকে এক নাগাড়ে চেয়ে আছে। বাবা, তুমি এসেছো? কোথায় ছিলে এতদিন? আঙ্কেল, আমার মেয়ে কোথায়? সিমরান আমার মেয়ে তো। হ্যাঁ, সিমরান তোমার মেয়ে, আর ঘরে আছে। আমি দৌড়ে গিয়ে সিমরানকে কোলে নিয়ে চুমু খেতে লাগলাম। আমার চোখ দিয়ে অঝোর ধারে বইছে। এটা দুঃখের কান্না নয়, সুখের কান্না। এই কথা শোনার পর সিমরান আমার কোল থেকে নেমে চলে যাচ্ছে। আম্মু, তুমি চলে যাচ্ছ কেন? আব্বুর কাছে আসবে না? মামনি, আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না, সবসময় তোমার কাছে থাকবো। সিমরান আমার কোলে বসে আছে। তুমি যাবে আমার সাথে? সিমরান মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তাহলে চলো আম্মু, তোমাকে আমি খুব আদর দেব। তোমার আম্মুর কাছে আমার কথা বলায় আম্মু তোমাকে বকা দেয়, তাই না? এখন থেকে আমি তোমাকে কখনো বকা দেব না। আমি সিমরানকে নিয়ে চলে আসছি, কিন্তু সামনের দিকে আর যেতে পারছি না। পায়ের দিকে চেয়ে দেখি মধু আমার পা ধরে নিচের দিকে চেয়ে কান্না করছে। আরে আরে, আপনি আমার পা ধরে আছেন কেন? কোনো কথা বলছে না। পা ছাড়ুন, আমি আমার মেয়েকে নিয়ে বাসায় যাব। পরে দেরি হলে গাড়ি পাবো না। প্লিজ যেও না, আমাকে আমার মেয়ে থেকে আলাদা করো না। কেন তুমি? হ্যাঁ মানছি, আমি বলেছিলাম আমি এই মেয়েকে চাই না, আমি ওকে নষ্ট করে দিতে চাইছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর আমি আমার পাপের ফল ভোগ করছি এই একা একা। হ্যাঁ, এ তো আমার কোনো অসন্তুষ্ট নয়, কেননা পাপ করছি তার শাস্তি তো আমাকে পেতেই হবে, কিন্তু আমাকে তুমি এত বড় শাস্তি দিও না প্লিজ। আমি এই শাস্তি নিতে পারবো না। তুমি আমাকে যখন ছেড়ে চলে গেছো তখন থেকে সিমরানই আমার সব কিছু। প্লিজ তুমি ওকে আমার কাছ থেকে কেড়ে নিও না। এই যে হ্যালো, আমি তোমাকে ছেড়ে যাইনি, তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। আর তুমি এত মেয়ে মেয়ে করছো কেন? হ্যাঁ, আমি ছেড়ে চলে গিয়েছিলাম। প্লিজ তুমি আমাকে আটকেও না। শোনো, এই মেয়ে ছাড়া আমার আর কিছুই নেই, আর কিছু চাইও না। আমি আমার মেয়েকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে চাই। তোমরা ট্রাই করলে আরেকটা বেবি নিতে পারো, তবুও প্লিজ সিমরানকে আমার কাছে দিয়ে দাও। আরেকটা বেবি নিব মানে? কেন, সুবাস আছে না? ওকে বললেই তো হয়। সুভাষের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আর ওর সাথে আমার আপত্তিকর কোনো ধরনের সম্পর্ক হয়নি। তার আগে আমি আমার ভুল বুঝতে পেরেছি। দেখুন, সুভাষের সাথে আপনার কী ধরনের সম্পর্ক আছে তা আমার জানার কোনো প্রয়োজন বোধ করি না। আমাকে যেতে দিন, আমি চললাম। ফাহাদ, একটা কথা রাখবে আমার? কি বলো? আমি যে পাপ করছি তাতে আমি তোমার কাছে কখনো ভালোবাসার দাবি নিয়ে যেতে পারবো না, আর আমি যাবও না, কিন্তু একজন মা হিসেবে নিজের সন্তানের থেকে দূরে থাকতে পারবো না। প্লিজ তুমি আমাকে তোমার সাথে রাখো। তুমি চাইলে আর একটা বিয়ে করে নিও, আমি কোনো বাধা দিব না। খুশি খুশি তোমাদের বিয়ে করিয়ে দেব। যে কোনো কিছুর বিনিময়ে আমি আমার মেয়ের কাছে থাকতে চাই। যদি তুমি তোমার বাসার কাজের মেয়ে হিসেবে রাখো তবুও আমি কোনো আপত্তি করব না। আমি কিছু না বলে নিজের বাসায় চলে আসলাম। কি বলবো আমি? মধুর কান্না করে কথা শুনে আমার কেমন জানি মায়া লাগতেছে, কিন্তু আমি তা চাই না। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমার মেয়েকে গোসল করাচ্ছি পুকুরের ঘাটে। এমন সময় দেখে একটা গাড়ি থেকে মধু আর আঙ্কেল নামছে। আমি ওদের দেখেও না দেখার ভান করে সিমরানকে গোসল করাতে লাগলাম। একটু পরে ঘরে গেলাম। ঘরে যাওয়া মাত্রই মধু আমার কাছে দৌড়ে এসে সিমরানকে কোল থেকে নিয়ে গেল আর কান্না করতে লাগলো। আমি এখানে না দাঁড়িয়ে নিজের রুমে এসে কাপড় চেঞ্জ করতে লাগলাম। এমন সময় মধু আসলো। কি ব্যাপার, আপনি এখানে আসলেন কেন? আর দেখছেন আমি ড্রেস চেঞ্জ করছি, বের হন আমার রুম থেকে। ওয়েট, আপনি স্ত্রী মানে? আপনি একসময় আমার স্ত্রী ছিলেন, এখন নয়, আমাদের ডিভোর্স হয়ে গেছে। না, আমাদের ডিভোর্স হয়নি, আমি ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলেছি। এটা তোমার একান্তই ব্যাপার। এমন সময় আব্বু রুমে আসলো। ফাহাদ,
কি শুনি এসব? কিছু না আব্বু। এমনিতেই 5 বছর ওকে ছেড়ে বাইরে ছিলে, ওর কি কষ্ট হয়নি? আবার দেশে এসেও কষ্ট দিচ্ছ। আরেকদিন যদি শুনি বৌমাকে কষ্ট দিচ্ছ, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। জি আব্বু। তারপর আমি আর সিমরান রেডি হয়েছি লিমনের বাসায় যাওয়ার জন্য। কোথায় যাওয়া হচ্ছে? জি আব্বু, একটা ফ্রেন্ড ইনভাইট করেছিল, তার বাসায় যাচ্ছি। তখন আব্বু বলল, ফ্রেন্ডের বাসায় যাচ্ছ ভালো কথা, কিন্তু একা কেন? মধু কোথায়? বেশি সাহস হয়ে গেছে তাই না? মা, মধু কই? রেডি হয়ে আসো। আব্বু, আমি রেডি হয়ে বসে আছি। আব্বুর ডাকের সাথে সাথে মধু একটা নীল শাড়ি পরে চলে আসলো। কি মেয়ে রে বাবা, আমি তোকে কিছুই বলিনি, তারপরে সব জেনে গেছে। ধুর। যা, মধুকে নিয়ে যা। তারপর গাড়ি নিয়ে বের হলাম। আমি নিজে ড্রাইভ করে যাব, তাই গাড়িতে বসলাম। মধু দেখি সামনে বসে পড়ল। সামনে কি, পেছনে যান। আমি সামনেই বসবো। ফাজলামো করবেন না, এক থাপ্পড় দিয়ে দাঁত সবগুলো ফেলে দেব। তুমি আমাকে বকা দিচ্ছ, আমি কিন্তু আব্বুকে বলবো। এই প্রবলেম কি তোর? কথায় কথায় আব্বুকে টানিস কেন? একটু চিল্লিয়ে বললাম। আমার কথা শুনে সিমরান কান্না শুরু করলো। আম্মু কান্না করে না, এই নাও চকলেট খাও। তবুও সে কান্না করছে, কান্না থামছেই না। আমার কাছে একবার দিবে কি? এই নাও। সিমরান মধুর কোলে যেতেই কান্না বন্ধ করে দিল। তারপর মধু নিশ্চুপ হয়ে পিছনে গিয়ে বসে পড়ল। যেই না মধু পিছনে বসলো, তখনই আবার সিমরান কান্না শুরু করলো। সিমরান আঙ্গুল দিয়ে সামনে দেখিয়ে কান্না করছে। সিমরান কিনে সামনে আসেন। আমার কথা শুনে মধু খুব খুশি হয়ে সামনে আসলো। মধু সামনে আসলে আমি গাড়ি চালানো শুরু করলাম। এদিকে সিমরান খুব খুশি, একবার আমার কাছে আসে, আরেকবার মধুর কাছে। ওর এসব কাণ্ড দেখে আমি এর মধ্যে আসছি। ওর সাথে খেলা করব বলে গাড়িটা খুব আস্তে আস্তে চালালাম। একসময় আমরা লিমনের বাসায় পৌঁছালাম। লিমন আমাকে দেখে খুব খুশি হয়েছে, কিন্তু পরক্ষণে জিজ্ঞাসা করলো, আরে ওই দিনের মেয়েটা না তোর সাথে এখনো আছে? ওর মাকে খুঁজে পাসনি? আরে ও আমার মেয়ে, আর ওই যে ওর মা। কি, তোর মেয়ে আছে? আর তুই বিয়ে করলি কবে? 6 বছর হয়েছে বিয়ে করেছি। কিন্তু একটি বারও আমাদের জানালি না। সে অনেক কাহিনী, তোকে পরে একদিন বলবো। আচ্ছা ঠিক আছে। লিমনের বাসায় যাওয়ার সময় মধু আমার পায়ে অনেকবার পা দিয়েছে, কিন্তু ভদ্রতার খাতিরে কিছু বলতে পারিনি। তারপর লিমনের বাসা থেকে বিকেলে বাসায় ফিরলাম। কেন জানি আমার খুব ভালো লাগছে। পরক্ষণে মধুর অতীতের কথাগুলো মনে পড়ায় সব বিরক্তিতে রূপ নিল। আমি মধুকে ধাক্কা দিয়ে ছাড়িয়ে ফ্রেশ হতে চলে গেলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করার পর আব্বু আমাকে তার রুমে ডাকলেন। জি আব্বু, ডাকছিলেন আমাকে? হ্যাঁ, ডাকছিলাম। শোন। আব্বুর কথা শুনে আমি আব্বুকে বললাম, আব্বু আমাকে ভাবতে দিন। ঠিক আছে, বিকালে জানাইও আমাকে। আব্বু আমাকে রুমে ডেকে পাঠালেন। জি আব্বু, বলেন। যেই জন্য ডাকছি তা হলো আমি মধুর ব্যাপারে কিছু কথা বলতে চাই। আব্বু ওর সম্পর্কে কি বললেন? আমরা খুব সুখে আছি তো? আমার কাছে মিথ্যা বলছিস? এর আগে তো কখনো আমাকে মিথ্যা বলতি না। সরি আব্বু, অ্যাকচুয়ালি মধুর সাথে। আমাকে বলতে হবে না, আমি সব জানি। আপনি জানেন? হ্যাঁ, সব জানি। আর এখন তোমার সিদ্ধান্ত কি? আব্বু, আমি ওর সাথে সংসার করতে পারবো না। ও আমাকে অনেক কষ্ট দিয়েছে, তাই আমি ওকে ছেড়ে দেব। পারবে ছাড়তে? কেন নয়, অবশ্যই পারবো। আর সিমরানকে? আমি নীরব। পারবে তুমি? আমি সিমরানকে ছাড়তে পারবো না। আমি সিমরানকে আমার কাছে রাখবো। হ্যাঁ? আব্বু হাসেন কেন? এখানে হাসার মতো তো কিছু বলিনি আমি। হ্যাঁ, অবশ্যই হাসার মতোর কথা বলেছো, তাই হাসছি। আরে সিমরান তোমার মেয়ে, এটা জানতে পেরেছো এই কিছুদিন হলো, আর এতেই খুব মায়াতে জড়িয়ে পড়লে, তাই না? তুমি তোমার মেয়েকে যে কোনো মূল্যে কাছে রাখতে চাও, তাই তো? হ্যাঁ। তাহলে একটিবারও মধুর দিকটা বিবেচনা করলে না? যে যেই মা তার মেয়েকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, 5 বছর কত কষ্ট করে লালন পালন করেছে, সে কিভাবে তার মেয়েকে ছেড়ে চলে যাবে বলো? এই কথাটি বলতে তোমার কি বিবেকে বাধা দিচ্ছে না? কিন্তু আব্বু, ও তো সিমরানকে মেরে ফেলতে চাইছিল। হ্যাঁ, চাইছিল। তখন সে হয়তো ভুলের আজ্ঞাবশত হয়ে এইদিকে পা বাড়িয়েছিল, পরে সে তার ভুল বুঝতে তো পেরেছে। আর তুমি কি ধরনের পিতা ছিলে যে তোমার সন্তানকে ঝুঁকির মুখে ফেলে বিদেশে চলে গেলে? তুমি কি পারতে না দেশে থেকে এর একটি সমাধান করতে? আমি আবারও চুপ। আমি চাই তোমরা আবার এক হও, নতুন করে সব শুরু করো। তোমাদের জন্য না হলেও আমার নাতনির জন্য করো। যদি তোমরা আলাদা হয়ে যাও, তাহলে এর প্রায়শ্চিত্ত সারা জীবন আমার নাতনিকে ভুগতে হবে। সারা জীবন সে একজন বাবা বা মায়ের অভাব ভোগ করতে হবে। সে সবার কাছে ছোট থাকতে হবে যে তার মা অথবা বাবা
তার সাথে নেই। দেখো, আমি যা বুঝানোর তোমাকে বুঝিয়েছি। এখন আমি তোমাকে জোর করব না। তুমি কি করবে তোমার মর্জি। রুমে এসে কোনোভাবে শান্তিতে থাকতে পারছি না, তাই ছাদে গিয়ে সিগারেট জ্বালিয়ে খেতে লাগলাম। বারবার আব্বুর কথাগুলো কানে বাজছে। কি করব আমি? সিমরানকে আমি কখনোই ছাড়তে পারবো না, আবার কষ্ট দিতেও পারবো না। কিন্তু মধুর দেওয়া কষ্টগুলো মনে পড়লে ওর প্রতি ঘৃণা সৃষ্টি হয়। আমার জন্য না হলেও সিমরানের জন্য আমাকে আবার নতুন করে জীবন সাজাতে হবে। ছাদ থেকে নিচে গেলাম, মধুকে রুমে পেলাম না। বাইরে ওকে দিয়ে দেখলাম মধু আর আম্মু রান্না করছে, আর সিমরান ফ্লোরে বসে খেলছে। আমি সিমরানকে কোলে করে রুমে নিয়ে এসে তার সাথে খেলা করতে লাগলাম। কিছুক্ষণ পর মধু আসলো। আম্মু বলছেন খাবারের জন্য ডাকছেন। আর আপনি ডাকছেন না? আমার কথা শুনে মধু কেমন হকচকে গেল। খেয়াল করলাম ও চোখের কোণে পানি চলে এসেছে। কিছু না বলেও চলে গেল, কিন্তু ওর চোখে পানি এলো কেন? যাই হোক, খেতে গিয়ে বসলাম। মধু সবাইকে খাবার সার্ভ করছে। বৌমা, তুমিও বসো, একসাথে খাবো। সিমরান আমার পাশের চেয়ারে বসা ছিল। আমি ওকে কোলে নিয়ে চেয়ার খালি করে দিলাম। তারপর মধু এসে চেয়ারে বসলো। আমার এরূপ বিহেভ দেখে মধু অবাক হচ্ছে। খাওয়া শেষ করে আমি বাজারে গেলাম। বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে আসবার সময় সিমরানের জন্য কয়েকটি ড্রেস আর মধুর জন্য একটা নীল রঙের শাড়ি আর কিছু চকলেট কিনে বাড়িতে আসলাম। বাড়িতে এসে কলিং বেল বাজাতেই মধু দরজা খুলে দিল। আপনার এত দেরি হলো কেন? বাজারে একটু কাজ ছিল। সিমরান ঘুমিয়ে গেছে? হ্যাঁ, ও ঘুমিয়ে গেছে, আর আপনার খাবার রুমে আছে। আসেন, আমি বেড়ে দিচ্ছি। আমি রুমে গেলাম। মধু খাবার বেড়ে দিচ্ছে। তুমি খেয়েছো? কথা বলো না কেন? আমার ভালো লাগছে না, তাই খাইনি। আচ্ছা যাও, আরেকটা প্লেট নিয়ে এসো। মধু জায়গায় দাঁড়িয়ে আছে, প্লেট আনতে যাচ্ছে না। আচ্ছা তাহলে এক প্লেটেই খাবো, বসো। মধু আমার সামনে বসলো, আর আমরা এক প্লেটে খাবার খাচ্ছি। খাচ্ছো কেন? কতদিন পর একসাথে খাবার খাচ্ছি, তাই খুশিতে কান্না চলে আসছে। আমি আর কিছু না বলে খাওয়া শেষ করলাম। দেখো তো কেমন হলো, সিমরানকে কি মানাবে? হ্যাঁ, অনেক সুন্দর। আগে তো তুমি কোনো কিছুই ভালো কিনতে পারতে না, এখন দেখি খুব ভালো পারো। এখন একজন বাবা, বুঝতে হবে না? ওকে, ঘুমিয়ে পড়ি। তারপর আমরা খাটে উঠলাম। কোথায় যাচ্ছ? লাগবে না, চলে এসো। মধুকে কেমন খুব খুশি খুশি লাগছে। তারপরে বিছানায় আসলো। সিমরানকে মাঝে রাখলাম, আর আমরা দুজন দুপাশে। কিছুক্ষণ পর আমার নিচে কি যেন খসখস করছে। আমি উঠে দেখি সিমরানের একটা ড্রেস আমার নিচে পড়ে আছে। আমি এটা উঠালাম। এটি জায়গা মতো রাখলে না? আমি ভুলে খাটের উপর রেখেছিলাম। দাও, আমি আলমারিতে রাখছি। মধু আলমারিতে রেখে আবার এসে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর মধু বলল, এই যে শুনছো? হ্যাঁ বলো। এখনো ঘুমাওনি? ঘুমালে তোমার জবাব দিতে পারতাম না। আচ্ছা, মেয়ের জন্য ড্রেস আনলে আর মায়ের জন্য কিছু আনলেন না যে? আমার ঘুম পাচ্ছে। তার মানে কিছু আনোনি? আলমারিতে একটা ব্যাগ আছে, ঘুম ঘুম কণ্ঠে বললাম। আমার কথা শুনে মধু দৌড়ে আলমারি খুলল। তারপর ব্যাগটা খুলে দেখে ওর জন্য একটা শাড়ি আর অনেকগুলো চকলেট রাখা। এগুলো দেখে মধু খুব খুশি হলো। ও আশ্রমে গিয়ে শাড়িটা পরে আমার কাছে আসলো। এই যে দেখো। কি? এই ওঠো। বলো কি? আমি উঠে দেখলাম মধু আমাদের শাড়িটা পরে আছে আর মুসকে মুসকে হাসছে। এত রাতে তুমি আবার শাড়ি চেঞ্জ করলে কেন? তুমি শাড়ি এনেছো আর আমি পরবো না, তা কি হয়? এখন বলো কেমন লাগছে আমায়? হ্যাঁ, অনেক সুন্দর লাগছে। আগে যেরকম বলতা সেরকম বলো না প্লিজ। তোমাকে পরীর মতো লাগছে। হঠাৎ মধু আমার গালে একটা পাপ্পি দিয়ে গেল। আমি তো থ হয়ে দাঁড়িয়ে আছি। এটা কি হলো? চলো ঘুমাই এখন। আচ্ছা চলো। খাটে গিয়ে হলো আরেক সমস্যা। সিমরান খাটে বাঁকা হয়ে শুয়ে আছে আর আমার জায়গা দখল করে আছে। সিমরানকে মাঝে নিয়ে এসো। ওকে নাড়লে ঘুম ভেঙে যাবে, এখানেই থাক। তাহলে ঠিক আছে। মধু মনে মনে সিমরানকে ধন্যবাদ দিচ্ছে আমার জায়গা দখল করার জন্য। তারপর আমরা ঘুমিয়ে পড়লাম। সকাল উঠে দেখি মধু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমার উপরই শুয়ে আছে। আমি ওকে ছাড়াতে পারছি না, তাই আমি ওর দিকে তাকিয়ে রয়েছি। একটু পর মধুর ঘুম ভাঙলো। মধু দেখে যে আমি ওর দিকে চেয়ে আছি, কিন্তু আমি বুঝতে পারছি না যে মধুর ঘুম ভেঙে গেছে। এভাবে কি দেখছো? হ্যালো? ও হ্যাঁ হ্যাঁ। কি মশাই, কোথায় ছিলেন? তোমার দুই নয়নে হারিয়ে বলে জিভে কামড় দিলাম। দূর, কি বলে ফেললাম। আর কতদিন এভাবে নিজেকে দূরে দূরে রেখে নিজে কষ্ট পাবে আর আমাকেও কষ্ট দিবে? আমি তোমায় কথা দিচ্ছি, তোমাকে আমি জীবনে কখনো কষ্ট দিব না। এই আমি সিমরানের কসম খেয়ে বললাম। প্লিজ তুমি আমাকে আপন করে নাও, আমি আর এইভাবে পারছি না। তুমি সত্যি কষ্ট দিবে না তো? একদম সত্যি। আমি ওর চোখের জল মুছে দিচ্ছি। ওকে, আজ থেকে আমি তোমাকে আপন করে নিলাম। এভাবেই চলতে লাগলো আমাদের সুখের সংসার।
তো বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে? আর গল্পটি এখানেই শেষ। অবশ্যই কমেন্ট করতে বলবেন না কেমন হয়েছে। দেখা হচ্ছে আবারও নতুন গল্পে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, টাটা।